10টার মধ্যে ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও যে লোকেশন বলেছে খুঁজে টুজে ইয়ে। তখন তো অত গুগল ম্যাপ ফ্যাপও ছিল না, খুব কষ্ট করে জিজ্ঞেস করতে করতে, আমি চিনিও না সব, হ্যাঁ সবে সবে আসা শুরু করেছি। ময়দানে গিয়েছি, গিয়ে ওকে ফোন করছি কোথায় তোমরা, বলছো সরি শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, আমরা বিকেল 4টে থেকে শুরু করবো, তোমাকে জানানো হয়নি। ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু আমাদের এখানে অনেকেরই ধারণা যে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে, বউয়ের জমানো টাকা নিয়ে গহনা বিক্রি করে, বা বান্ধবীর টাকা নিয়ে ছবি করব বা কিছু, হয়ও তাই। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কিন্তু প্রত্যেকটা বিভাগেই ইনপুট থাকে এবং ওদের ছাড়া কিন্তু শুটিং করা খুব মুশকিল। শুটিং ফ্লোরে সবাই রেস্ট পায়, এডিদের কাজ কিন্তু চলতেই থাকে, একটা শট শেষ হয়ে যায়, পরের সেট রেডি করানোর যে আর্ট অ্যান্ড প্রপস সে করাতে থাকে, প্রপস রেডি করতে থাকে, কস্টিউমে যে পরের সেটের জন্য কস্টিউম রেডি করতে থাকে। এডিদের কিন্তু কোনো বিশ্রাম নেই। আমার মতো লোকজনের কি দরকার বেসিক্যালি, যারা মফস্বল থেকে এসছে, যারা জানে না সিনেমার কিছু, ফ্যামিলিতে কেউ নেই, এক্সপোজার দরকার টু গ্লোবাল সিনেমা। তো ফিল্ম স্টাডিজে পড়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমার এক তো এক্সপোজার পেলাম, কানেকশন বাড়লো, শিখলাম অনেক কিছু। স্কিল লোককে নিতে গেলে তো তার একটা নির্দিষ্ট রেমুনারেশন তো, পারিশ্রমিক তো আছে। এবার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হয়তো একজন স্কিল লোক নেওয়া হলো, বাকি টিমের ম্যাক্সিমাম হচ্ছে নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করলো, কারণ তাদের বেশি টাকা দিতে হবে না। প্রোডাকশন বয় 2জন কম হলে একটু চাপের মধ্যেও খাওয়া দাওয়া ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যদি একজন থাকে ফ্লোরে, পুরো ছবিটাই তার মাথার উপর প্রেশার। আমরা নিজেরাই খিল্লি করি যে তোকে এই জন্য এসছিস না যে 3 বেলা খেতে পারবি, এই জন্য এটার কথা 3 বেলার খাবারটা হয়ে যাচ্ছে, কাজ করে টাকাও পাচ্ছিস, আবার যথারীতি সরকারি চাকরির চেষ্টা করতে থাকি। মেনলি WBCS এর প্রিপারেশন নিতাম, তার সঙ্গে সঙ্গে যত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে যত পরীক্ষা হতো, পত্রিকা আসতো, আমি জানি না এখনো আসে, কর্মক্ষেত্র, আমিও করেছি কর্মসংস্থান, এরকম অনেক পরীক্ষা দিতে থাকি, পাস করতে থাকি কিছু কিছু রিটেনে। কোথাও গিয়ে না আমি মন থেকে করতে পারছি না। আগে বুঝতে হবে নন গিল্ড মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছবি না, গিল্ড এবং নন গিল্ড এই দুটো যদি আমি ফরম্যাট ধরি, গিল্ডের ছবি মেনস্ট্রিম ছবি ফেডারেশনের নিয়ম মেনে হচ্ছে, ঠিক আছে, আর নন গিল্ড ছবি মানেই কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট ছবি নয়। এই এত বছরের জার্নিটা তো আমি দেখেছি, নিজের গল্প বলার তাগিদ থেকে যে লড়াই, মানে এই যে কষ্ট করা, না খাওয়া, পরিশ্রম, জ্বর নিয়ে শুট করছি 103 জ্বর। তো কোথাও গিয়ে না মানে যখন নিজের ছবি বা নিজের গল্প বলার সেই জায়গাটা, স্কোপটা তৈরি হয়ে যাবে, তখন মনে হবে যে না ভ্যালিড, মানে এই লড়াইটা ভ্যালিড। যে একটা বাচ্চাকে যদি বুঝিয়ে বলতে হয় যে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন কি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাদের বলে, তাহলে কি বলবি? বাচ্চাকে বুঝিয়ে বলতে গেলে তো তার আগে তাহলে বাচ্চাকে বোঝাতে গেলে তার আগে ডিরেকশন কি বোঝাতে হবে। একদম ঠিক আছে, আমরা যদি এভাবে ধরি যে একটা জাহাজ, যে জাহাজে 1000 লোক কোথাও একটা যাচ্ছে, প্যাসেঞ্জার যাচ্ছে, সেই প্যাসেঞ্জারদেরকে সঠিকভাবে চালনা করার জন্য এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য এবং পুরো জাহাজের গতিপথ এবং লোকজনের সুবিধা অসুবিধা দেখার জন্য যারা থাকে, তাদের মধ্যে সব থেকে যে হেড, বা আমি কিছুটা বলতে পারি পাইলট, যে কিনা চালিয়ে নিয়ে যাচ্ছে জাহাজটাকে বা মেনটেন করছে, যার কথাই শেষ কথা জাহাজে, সেটা হচ্ছে ডিরেক্টর। সিনেমার ক্ষেত্রে বলছি, সে হচ্ছে ডিরেক্টর। এইবার এই ডিরেক্টর মানে এই যে পাইলটকে সঠিকভাবে জাহাজ এবং চালিয়ে নিয়ে যাওয়া এবং এই মানুষজনকে সঠিকভাবে চালনা করার জন্য, ও তো আর একা খাবার দিতে পারবে না, ও একা বাথরুম পরিষ্কার করতে পারবে না, বা ও একা আলোগুলো ইলেকট্রিক জিনিসপত্র দেখতে পারবে না, বা ইঞ্জিন খারাপ হলে ও দেখতে পারবে না, একা নোংর ফেলাল ও একা করতে পারবে না। ও যেটা করতে পারে ওর বিচক্ষণতা দিয়ে, ওর বুদ্ধি দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে, কিন্তু সেইটা ম্যানেজ করার জন্য ওর আরো কিছু হ্যান্ডস দরকার, রাইট? যেই এই পুরো ব্যাপারটাকে যারা বিভিন্ন ডিপার্টমেন্টাল কার্যকলাপগুলো মেনটেন করবে, যারা সেই প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের মতো ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টও আছে, মানে যেটা কিনা ওই পাইলটের নিজস্ব ডিপার্টমেন্ট, যার মাধ্যমে ও পুরো প্রসেসটা বাকি সমস্ত কিছুর সঙ্গে কমিউনিকেট করবে।
ধরে নিই আমি টোটাল জাহাজে ক্রিউ আছে 20 জন, তো ডিরেক্ট যে পাইলট বা যে হেড তার আন্ডারে হয়তো 5 জন আছে। সেই 5 জন ছাড়াও আরো বিভিন্ন ডিপার্টমেন্টে 20 জন, বাকি 14 জন ভাগ হয়ে গেল। তো এই যে ওর আন্ডারে যে 5 জন আছে যারা কিনা সব ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন রাখছে এবং কিভাবে কোন কাজটা ঠিক হচ্ছে, কোন কাজটা ভুল হচ্ছে, কে ভালো করছে, কে খারাপ করছে, ডিরেক্টরকে রিপোর্ট দিচ্ছে, ডিরেক্টর মানে পাইলটকে রিপোর্ট দিচ্ছে, বা হেড যে জাহাজের তাকে রিপোর্ট করছে এবং তার বক্তব্যগুলো বাকিদের কাছে পৌঁছে দিচ্ছে, যারা আমি যদি হাইপোথেটিক্যালি বলি তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মানে বোঝাতে গেলে মানে যে কোনো ছবির ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে সব ডিপার্টমেন্টই সমান গুরুত্বপূর্ণ। যে টাকা দেয় সে তো সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু যে সুইপার মেকআপ বাসের বাথরুম পরিষ্কার করছে, বা যে ছেলেটা চা দিচ্ছে, বা যে ফ্লোর পরিষ্কার করছে, আর্ট সেটিং, সবাই সমান গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টে। কিন্তু যে গল্পটাকে ভেবেছে এবং যে এক্সিকিউট করবে ভাবনা, সে তো ডিরেক্টর। তো ফিল্মকে বলা হয় ডিরেক্টরস মিডিয়াম, সিরিজকে বলা হয় মানে এখন যে ওয়েব সিরিজ হচ্ছে তাকে বলা হয় রাইটার্স মিডিয়াম। ডিপেন্ডস অন কিভাবে লেখা হচ্ছে, এপিসোডিক ব্রেকডাউন, হুক পয়েন্ট ইত্যাদি ইত্যাদি মেনটেন করে লিখতে হবে। কিন্তু আমি যদি অথরশিপ ধরি, সেক্ষেত্রে সিনেমাতে ডিরেক্টরই মেন, প্রধান, ডিরেক্টর নির্ভর একটা জায়গা সিনেমা। তো এই ডিরেক্টর তো একা নিজের বক্তব্যগুলোকে ডিরেক্ট সবাইকে ধরে ধরে বলা সম্ভব নয়, বা তার যে চিন্তা ভাবনাগুলোকে এক্সিকিউট করতে গেলে বা পৌঁছে দিতে গেলে তার কিছু হ্যান্ডস প্রয়োজন। সেই হ্যান্ডস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা আমরা। এবার তাদের আবার বিভিন্ন কার্যকলাপে ভাগ আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা মিনিমাম 3 জন থাকে একটা টিমে, মিনিমাম গিল্ডের নিয়ম অনুযায়ী 3 জন থাকে, আরো বেশিও থাকতে পারে, 10-12 জন। বড় বড় প্রোডাকশনে 20 জনও থাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বম্বেতে তো তাই হয়, মানে ওরম ভাবে ভাগ হয়। কিন্তু আমাদের এখানে জেনারেলি 3 থেকে 4 জন বা 5 জন থাকে মেইনলি। আর একটু বড় প্রোডাকশন আরো বেশি থাকে, অবজারভার, ইন্টার্ন থাকে। তো আমি আগেও বলেছি যেটা, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের আবার ভাগ থাকে। যে চিফ থাকে সে পুরো ফ্লোরটা দেখে, আর্টিস্ট কোঅর্ডিনেশন, স্ক্রিপ্ট বোঝানো, ব্রিফিং দেওয়া, ডিরেক্টরের কাছ থেকে ব্রিফিং নিয়ে আর্টিস্টদের ব্রিফিং দেওয়া, ফ্লোরটা কন্ট্রোল করা। ডিরেক্টর মনিটরের পেছনে বসে অ্যাকশন কাট বলবে আর অ্যাক্টিং দেখবে, বাকি পুরো জিনিসটা এক্সিকিউট করবে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কোনো ক্ষেত্রে অ্যাসোসিয়েট ডিরেক্টররাও করে। সেকেন্ড যে থাকে, সেকেন্ড মানে চিফ মানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সেকেন্ড যে থাকে সে হচ্ছে আর্ট ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে, সেট, অ্যাকশন, প্রপস, আর্ট, এগুলো কিরকম কি হবে, ডিরেক্টরের কি ভিশন আছে সেটা শুনে নেওয়া, তাদের আর্ট ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করা, এবং ফ্লোরে কন্টিনিউটি দেখা, কোন প্রপসটা কি হলো। কেউ হয়তো ঘরে বন্দুক নিয়ে ঢুকলো, বেরোনোর সময় বন্দুকটা নেই, মিস হয়ে গেল কন্টিনিউটি। বা কেউ হয়তো বাইকে করে দেখছি একটা ব্যাগ নিয়ে ঢুকলো, যখন ঘরে এলো ব্যাগটা আর নেই। এগুলো মিসিং হলে কন্টিনিউটি জার্ক লাগবে, সেগুলোকে ফলো রাখা। কস্টিউম ডিপার্টমেন্ট যে থার্ড রেডি, সে কস্টিউম কন্টিনিউটি এবং কস্টিউম ইয়েটা দেখে। সে হচ্ছে কস্টিউম ডিজাইনের সাথে তার কমিউনিকেশন হয়। যে সেকেন্ড রেডি, যে আর্ট প্রপস দেখে, তার আর্ট ডিরেক্টর বা আর্ট ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন হয়। এইভাবে ভাগ থাকে। এখন তো অবজারভার থাকে প্রচুর, যারা বেসিক্যালি হয়তো কোনো ফিল্ম স্কুল বা ইয়ের থেকে এসছে, ফিল্ম স্টাডিজ বা মিড মাস কম বা জার্নালিজম পড়ে এসছে, যারা কিনা কাজ শিখতে এসে তাদের নির্দিষ্ট কাজ থাকে। তারা হয়তো জুনিয়র আর্টিস্ট কোঅর্ডিনেশন করে, ওদেরকে কন্ট্রোল করে, বা পেপার ওয়ার্কগুলো বেসিক ওদেরকে দিয়ে করানো হয়, পিপিটি বানানো ইত্যাদি। এইভাবে ভাগ থাকে। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কিন্তু প্রত্যেকটা বিভাগেই ইনপুট থাকে, এবং ওদের ছাড়া কিন্তু শুটিং করা খুব মুশকিল। মানে নাহলে কিন্তু হবে না। মানে তুই হয়তো প্রোডাকশন বয় 2 জন কম হলে একটু চাপের মধ্যেও খাওয়া দাওয়া ম্যানেজ করে নেওয়া যাবে। লাইটের ছেলে 2 জন হলেও মেনটেন করে নেওয়া যাবে, কষ্ট হবে, একটু প্রেশার হবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যদি 1 জন থাকে ফ্লোরে, খুব মুশকিল। সেটা পুরোটা ডিরেক্টরের উপর প্রেশার পড়ে যাবে। সে তো আর গিয়ে কস্টিউম দেখতে পারবে না, সে তার পক্ষে এত কিছু, তার তো পুরো ছবিটাই তার মাথার উপর প্রেশার। তো ওই জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুব ভাইটাল, খুব একটা ইম্পর্টেন্ট পজিশন সিনেমার ক্ষেত্রে, মানে আমাদের ফিল্ম মিডিয়ামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা পজিশন। জায়গাটা এমনি খুব শান্ত। এইটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যেই পড়ছে না? ক্যাম্পাসের উল্টো দিকে।
ক্যাম্পাসের এক্সাক্ট উল্টো দিকে। না মানে এটা তো ক্যাম্পাসই দেখছি আমরা। যাদবপুর ক্যাম্পাস নয় এটা? বুঝতে পেরেছি। হ্যাঁ ওটা ক্যাম্পাস, হ্যাঁ এই তো ওইটা ক্যাম্পাসের সীমারেখা। ওই যে 5 নম্বর গেট, এটা এখান দিয়ে গাড়ি ফাড়ি বেরোয় মাঝে মধ্যে। এইটা আমাদের ছাদ, আরেকটা ছাদ, দোতলার ছাদটা, এটা বড়, এটা অনেকটা স্পেস আছে, ব্যালকনি মতো আছে। আচ্ছা, যেটা জানতে চাইবো আমি আমি অনেকটাই মানে মোটামুটি পরিচিত বন্ধু বান্ধব যারা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আর কি, তাদেরকেও বিভিন্ন আড্ডায় জিজ্ঞেস করেছি। সেটা হলো যে মানে ইন্ডিপেন্ডেন্ট সার্কেলে যে ফিল্ম মেকিং হয়, যে ধরনের ফিল্ম মেকিং হয়, সেখানে অ্যাসিস্ট করা বা সেখানে ফিল্ম মেকিং প্রসেসটা একরকম হয়। আবার ইন্ডাস্ট্রিতে যেখানে অনেক রকমের লোক থাকে এবং বাজেট অনেক বেশি থাকে, সেইখানেও ফিল্ম মেকিং প্রসেস, অ্যাসিস্ট্যান্টদের মানে কাজ করার ধরন অনেকটাই হয়তো আলাদা। মানে বেসিক স্কেলিটনটা এক থাকলেও অনেক রকমের খুঁটিনাটি বা ইনস অ্যান্ড আউটসের অনেক ফারাক থাকে। তুই যদি একটু ডিটেলে বলিস, যেহেতু তুই দুটো সেক্টরেই কাজ করেছিস, দুটোরই অভিজ্ঞতা রয়েছে, যে কোথায় কি সুবিধা আছে আবার কোথায় অসুবিধার জায়গাও আছে দুই সেক্টরেই আর কি। দেখ, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট এবং ফেডারেশনের স্ট্রাকচারে, মানে আমি বলছি যে গিল্ড নিয়ে কাজ, এই দুটোকে আলাদা করে বুঝতে হবে। এটা এই কনভারসেশনটা যেতে গেলে ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু আমাদের এখানে অনেকেরই ধারণা যে ইন্ডিপেন্ডেন্ট মানে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে, বউয়ের জমানো টাকা নিয়ে গহনা বিক্রি করে, বা বান্ধবীর টাকা নিয়ে ছবি করব বা কিছু, হয়ও তাই। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছবির ফরম্যাটটা আলাদা কিছুটা। আমি বলতে পারি যে আদিত্য বিক্রম সেনগুপ্ত যে ফরম্যাটে ছবি করে, দ্যাট ইজ পিওর ইন্ডিপেন্ডেন্ট আমাদের এখানে। প্রদীপ্তদা ঠিক ইন্ডিপেন্ডেন্ট বলবো না আমি। প্রদীপ্তদার সিরিজগুলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আগে তো প্রডিউসার ছিল, প্রপার হল রিলিজও করেছে। এবার এখানে ডিস্ট্রিবিউশনটাও একটা ফ্যাক্টর। মানে আমি বলছি যে মানে আমি ছবি বানালাম, সেটা ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি নাকি হলে মানে ফেস্টিভ্যাল ঘোরাচ্ছি নাকি থিয়েটার রিলিজ করছি, সেটাও একটা ফ্যাক্টর। এবার মোরাললেস আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা গিল্ড নিয়ে করা হয় না এবং যেখানে বাজেট কম থাকে। মানে ইন্ডিপেন্ডেন্টের ফান্ডাটাই হচ্ছে বাজেট কম। ইন্ডিপেন্ডেন্ট ছবি করতে গেলে প্রথমেই তোকে বলে দেবে আমাদের ভাই ইন্ডিপেন্ডেন্ট ছবি, বাজেট নেই। তো সেইভাবে তুমি আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করো। আর মেন স্ট্রিমের ক্ষেত্রে যেটা গিল্ড নিয়ে বা ফেডারেশন নিয়ে ছবিটা হয়, সেক্ষেত্রে প্রপার বাজেটটাকে, প্রোডাকশন স্ট্রাকচারটা সিস্টেম থাকে। মানে ধরে নে প্রোডাকশানের প্রপার ডিভিশন থাকে, একজন প্রোডাকশন কন্ট্রোলার, দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোডাকশন বয়েজ, স্পট বয়েজ ইত্যাদি। হাউসের তরফ থেকে একজন এক্সিকিউটিভ প্রডিউসার থাকতে পারে। ডিরেক্টোরিয়াল টিমের প্রপার ইয়ে থাকে যে একজন চিফ করবে, একজন আর্ট করবে, একজন কস্টিউম করবে, এরকম ক্যামেরা টিমেরও সেরকম ডিভিশন থাকে। তো ইন্ডিপেন্ডেন্ট ছবিতে কোথাও গিয়ে না অনেকের ক্ষেত্রে বাজেট কম থাকার জন্য একই লোক হয়তো দুটো কাজ করে। যাদের বাজেটের কথা ছেড়ে দিচ্ছি, মানে প্রপার ইন্ডিপেন্ডেন্টে আদিত্য বিক্রম সেনগুপ্তর প্রজেক্ট ওরকম নিশ্চয়ই হয় না। আমি আমার বন্ধু বান্ধব কয়েকজন কাজ করেছে, আমি জানতাম যে আসা যাওয়ার মাঝেতে কাজ করেছিল, তুইও চিনিস, শুভম করেছিল। হ্যাঁ, তো এইবার আমি যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো করেছি বা সামনেও আগামী দিনেও করছি, একটা কথা চলছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু বাজেট আছে, মানে এরকম নয় প্রডিউসার আছে বাজেট আছে। তাদের ফান্ডাটা হচ্ছে তারা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ছবি করতে চায়। মানে সে কোনো কারোর আন্ডারে কাজ করবে না, কোনো প্রোডাকশন বা কোনো প্রডিউসারের আন্ডারে কাজ করবে না বলেই নিজের টাকা দিয়ে ছবি করছে। প্রপার ইন্ডিপেন্ডেন্ট, মানে ও নিজের একটা বড় পোস্টে চাকরি করে, সিভিল সার্ভেন্ট আমার এক বন্ধু। সে যা স্যালারি পায় সেখান থেকে কিছু টাকা জমিয়ে সে ছবি করছে। এবং সেটা আমরা অলমোস্ট সেই ছবিটা সুন্দরবনে শ্যুট করেছিলাম। ওটা 3 দিন মতো শ্যুট বাকি আছে, এখনো শেষ হয়নি। তো ভালো শ্যুট হয়েছে, প্রপার যেভাবে ফিল্মে মানে মেইন স্ট্রিম ফিল্মে কাজ হয় সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ হয়েছে, কোনো কিছুরই ল্যাক ছিল না। মানে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে যেরকম দারিদ্রতার মধ্যে দিয়ে কাজ করতে হয়, আমাদের এখানে যেটা প্রপার মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা বলে ব্যাপার হয়তো। হ্যাঁ, এবং সেটা তার কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে না তুই যদি স্কিল্ড টেকনিশিয়ান নিতে যাস, তোকে প্রপার টাকা দিতে হবে, ঠিকঠাক টাকা দিতে হবে। এটা সব ক্ষেত্রেই সত্য। মানে তুই যে কোনো সেক্টরেই দেখ, স্কিল লোককে নিতে গেলে তো তার একটা নির্দিষ্ট রেমুনারেশন তো, পারিশ্রমিক তো আছে। এবার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হয়তো একজন স্কিল লোক নেওয়া হলো, বাকি টিমের ম্যাক্সিমাম হচ্ছে নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করলো, কারণ তাদের বেশি টাকা দিতে হবে না।
প্লাস তাদেরও একটা শেখার চেষ্টা থাকে, তাদের প্যাশনটা অন্য লেভেলের হয় যারা শিখতে এসছে। তো এইটা একটা ব্যাপার। এবার তাছাড়াও ডিস্ট্রিবিউশনটাও আমি বললাম, ওটাও একটা ফ্যাক্টর। ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়ে আমি কি করব, মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি শুট করে নিলাম তো গিল্ড না নিয়ে, কিন্তু সেটাকে তো আমার আইদার লোকের কাছে পৌঁছাতে থিয়েটারে, হ্যাঁ লোকের কাছে পৌঁছতে হবে। আইদার প্রদীপ্তদা যে ফরম্যাটে ছবিগুলো ডিস্ট্রিবিউট করে, লোক ছোট ছোট এলাকায় দেখিয়ে ছোট ছোট স্ক্রিনিং করে, সেটা একটা ফরম্যাট, ওইভাবে করা যেতে পারে। এবং তারপরে ফেস্টিভ্যালে ঘোরালাম, ফেস্টিভ্যালে 2-3টে ভালো ফেস্টিভ্যালে প্রিমিয়ার পেলো, বা কম্পিটিশনে কিছু একটা হলো, জুরি মেনশন পেলো, সেক্ষেত্রে একটা প্রচার হয়ে যায়। আর যদি নিতান্তই তা না হয়, তখন কেউ একটা আলাদা কাউকে ধরে যে প্রেজেন্ট করে দেয় ছবিটা তারপর হল রিলিজ করে, একটা ছোট করে সরকারি হলে, হয়তো নবীনা ইয়েতে করলো, নন্দন করলো, রাধা করলো, করে তারপরে যদি পরিচিত মুখ থাকে সেই ছবিতে, ভালো কেউ যাকে দেখে ছবিটা বিক্রি হতে পারে বা গল্প ভালো হতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, সহজ পাঠের গপ্প বা দোস্তজি, এগুলো তো খুব বড় ফেস কেউ নেই, না না এগুলো নোন ফেস নয়, কিন্তু এগুলো ইন্ডিপেন্ডেন্ট ছবি, কষ্ট করে ছবি ওরা বানিয়েছে, গল্প মানে একটা নিজের মতো করে গল্প বলার চেষ্টা করেছে। স্পেশালি আমি মেনশন করবো সহজ পাঠের গপ্প, কারণ সহজ পাঠের গপ্প একটা সাহিত্য নির্ভর গল্প, মানে যেটা বিভূতিভূষণের তাল নবমী বোধহয়। তো ওইটা যখন করে, ও তো একটা কিছু, মানে যখন ছবিটা করা হয়েছিল তখন তো একটা নির্দিষ্ট কিছু ভেবেই করেছিল যে ছবিটা নিয়ে আমি ফেস্টিভ্যাল ঘোরাবো বা কিছু। ও তো ওই ম্যাসিভ গ্র্যান্ডারটা ছবিতে নেই, যেটা হলে বিশাল কিছু করবে, বড় স্টার নেই। তো শুরুটা ওইভাবেই করেছিল, ফেস্টিভ্যাল ঘোরাবে বলেই করেছিল, এবং সেটা করিয়েছে এবং যথেষ্ট পরিচিতি পেয়েছে, এবং ছবিটা সবাই দেখেছে এবং ভালো বলেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এবং রিলিজের পরেও ছবিটা ব্যবসা করেছে। তো আমরা যদি শুনেছি ও খুব কষ্ট করে আর কি ওটা ছবিটা ও ইয়ে করেছে আর কি, বানিয়েছে। তো এই ওই ধরনের ছবি তখন ভালো গল্প হয়ে গেলে, ছবিটা ভালো মেকিং হয়ে গেলে, তখন ডিস্ট্রিবিউশনে অসুবিধা হয় না। দোস্তজির ক্ষেত্রেও তাই হয়েছে, ভালো ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে বা স্ক্রিনিং পেয়েছে, প্রিমিয়ার পেয়েছে, তো সেগুলো পরে ডিস্ট্রিবিউট করতে অসুবিধা হয়নি, হলে চালাতে অসুবিধা হয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে দোস্তজিকে প্রেজেন্ট করেছিল বুম্বাদা। হ্যাঁ, তো ওইটা প্রেজেন্ট করাতে তখন তো আর মেন স্ট্রিমের যে অ্যাকচুয়ালি আমাদের মেন স্ট্রিমের সব থেকে বড় মুখ এখন ইন্ডাস্ট্রি, সে যদি প্রেজেন্ট করে তখন তো আর অসুবিধা থাকে না হল রিলিজের ক্ষেত্রে। তো সেই ব্যবসাও করেছে, টাকাও উঠে এসছে, প্লাস ছবিটাও মানুষের কাছে পৌঁছে গেছে। সেটা খুব কম ছবির ক্ষেত্রে, সেটা কম ছবির ক্ষেত্রে হয়, সেটা ডিপেন্ড করে কিভাবে তৈরি করছি ছবিটা, মানে মেকিংটাও একটা ফ্যাক্টর। যেমন আসা যাওয়ার মাঝে ধর যখন রিলিজ হয়েছিল তখন ইন্ডিপেন্ডেন্ট ছবি ছিল, হ্যাঁ ফেস্টিভ্যালে, তারপর তো সুমন ঘোষ প্রেজেন্ট করলো সেটাকে, হ্যাঁ 2015-26, এবং ওইটা থেকেই তো ওটা কানসে বোধহয় একটা স্পেশাল মেনশন পেয়েছিল, বা কোনো একটা স্ক্রিপ্ট ল্যাব বা বার্লিন বা কানসে কিছু একটা, না ভেনিস ডেজে পেয়েছিল। হ্যাঁ যাই হোক, মানে আমি বলছি যে একটা ভালো ফেস্টিভ্যাল যেটা কিনা গ্লোবালি খুব অ্যাক্লেমড এবং ফেমাস ফেস্টিভ্যালে ওটা কিছু একটা পেয়েছিল, সেখান থেকে ও ফিল্ম মার্কেট থেকে পরের ছবিটার ফান্ডটাও পায়, মানে ওইটাকে স্ক্রিন করার পরে, যেটা কিনা জোনাকি বানিয়েছিল পরে। যে বন্ধুটা ছবি করলাম ও এফটিআই, মানে এফটিআই, তারপর যাদবপুর ফিল্ম স্টাডিজ, তারপরে ও সিভিল সার্ভেন্ট হয়ে ভিডিও হয়ে গেছে একটা জায়গায়। তো ও ইন্ডাস্ট্রিতে এসে প্রচুর সমস্যা ফেস করেছে, ওর ডিসিশন নিয়েছিল যে আমি সিনেমা ছেড়ে দেবো, এবং যদি নিজে কখনো ফান্ড করতে পারি নিজের মতো করে ছবি বানাবো। তো প্রায় 10-12 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল অলমোস্ট চিনি ওকে। এবার আমরা ওঠানামা জীবনের সব একসাথে দেখেছি, একসাথে ছবি করব, আলোচনা হয়েছে গল্প নিয়ে, একে অপরের গল্প নিয়ে আলোচনা হয়, এখনো হয়, স্টিল হয়। তো ছবিটা আমরা ভালো করে শুট করেছি, এবং এইটা শুট করছে যে, এই ছবিটা যে শুট করছে সে হচ্ছে অনিরের লাস্ট ছবিটা শুট করলো, সেও এফটিআই, মানে অনির যে ছবিটা কাশ্মীরে শুট করে ইয়ে করলো, সে হচ্ছে সিনেমাটোগ্রাফার এটা, এবং এটার যে এডিটার সেও এফটিআই। সে হচ্ছে তোর শ্রীময়ীর ওই ছবিটার একটা পোর্শন এডিট করেছিল, যেটা ইরানের ছবিটা, বুঝতে পেরেছি, হ্যাপি আলিস। হ্যাঁ হ্যাপি আলিস। সবই বন্ধু বান্ধব আর কি, মানে এরকম একটা ব্যাপার। আমি যেটা মানে আরো বেশি করে জানতে চাইছি সেটা হলো যে, ধর তুই যখন মানে গিল্ডের কাজ বা ইন্ডাস্ট্রি কাজ করতে যাস বা অ্যাসিস্ট করতে যাস, তখন কিরকম প্রেশার থাকে, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সার্কেলে যখন কাজ, মানে ইন্ডি সবাই চেনা মোটামুটি, টিমটা অনেক ছোট, তখন কিরকম প্রেশার থাকে, বা প্রেশার যদি না থাকে কাঠামোগত কি মানে মূল কাঠামোগত সমস্যাটা হচ্ছে, দেখ গিল্ডের কাজ করতে গেলে
মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো ডিভিশন থাকে, কাজটা অনেক ইজি হয় এবং সবাই প্রফেশনাল, অবভিয়াসলি সবাই স্কিল্ড লেবার, মানে লেবার বলিস বা টেকনিশিয়ান বলিস যাই বলিস সবাই স্কিল্ড। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে স্ট্রাকচারালি কাজ হয় খুব। এবার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে মানে আমার টিমের কথা যদি আমি ধরি, ওখানে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম, স্ক্রিপ্টেও আমার কিছুটা ইনপুট টুকটাক আছে আর কি ওই প্রজেক্টটাতে। তো ওটাও ফেস্টিভ্যালেরই ছবি, মানে ছবিটা যদি বেরোয় হোপফুলি 26-এ আমরা শুরু করব পাঠানো। আচ্ছা, ছবিটা খুব ভালো শ্যুট হয়েছে এবং পুরো সুন্দরবনের একটা বিধবাদের গ্রাম আছে, ওই রিলেটেড গল্প। এবং যাই হোক, তো লং টেক্স, স্লো সিনেমা এই প্যাটার্নে শ্যুট করা। তো ওইটা করতে গিয়ে যেটা হয়েছে, খুব আমাদের হার্ড শিডিউল ছিল, কাদায় নেমে জলের মধ্যে, বাঘের ভয়, সুন্দরবনের ইন্টেরিয়ারে গিয়ে শ্যুট করেছি। কুমির আছে জলে দেখতে পাচ্ছি, ঠিক আছে, হিরোকে নামিয়ে দিয়েছি, আমরা বোটে করে গেছি, গিয়ে ওকে একটা দ্বীপের ওপর নামিয়ে দিয়েছি, ওই দ্বীপ দিয়ে ও জঙ্গল আছে উঠছে, ঠিক আছে। তো এইগুলো হয়েছে। এবং এইগুলো করতে গিয়ে কি হয়, এবার আমার টিমে যারা আছে, আমার টিমে আরো 3জন রেডি ছিল, তারা কেউই গিল্ডের নয়, কিন্তু একটা মেয়ে সে প্রফেশনাল, মানে সে কাজ করে, কস্টিউম যে দেখছিল সে ঠিকঠাক কাজ করেছে। বাকি 2জন একটু অ্যামেচারিস্ট ছিল, যাদেরকে নিয়ে আমার একটু সমস্যা হয়েছে, আমাকে তাদেরকে শিখিয়ে নিতে হয়েছে। ক্যামেরা টিমের ক্ষেত্রেও একটু সমস্যা হয়েছে, কারণ ডিওপির যারা টিম ছিল তাদের ক্ষেত্রেও একটু কমিউনিকেশন এবং তার স্কিলের ইস্যু হয়েছে। প্রোডাকশনটা ফেস করেছে একটু সমস্যার, কারণ প্রপার প্রোডাকশন নেই, ওখানকার লোকাল লোককে দিয়ে কোঅর্ডিনেট করে জিনিসপত্র আনানো, ইয়ে করা করেনি। জুনিয়র্স নিয়ে সমস্যা হয়েছে, জুনিয়র্স ওখানকার লোকাল লোককে দিয়ে আমরা করেছি, এখান থেকে তো নিয়ে যেতে পারবো না, এক তত বাজেট নেই, আর 2 হচ্ছে সেটা ম্যাচও করবে না, মানে আমরা ওইখানকার লোক মানে মেকি হয়ে যাবে, মানে লোকাল লোকজনকে নিয়ে শুট করেছি। এবং ওখানকার একটা হসপিটালে শুট করেছি, সেই হসপিটালটা পুরো মানে একদম ভাঙাচোরা হসপিটাল, মানে ইউজ হয় না, দারুণ দারুণ। তো এবার এই জিনিসগুলো হয়, প্রোডাকশন লেভেলের সমস্যা ধর। তবু এখান থেকে প্রোডাকশনের লোকজন গেছিল আমাদের 2জন বা 3জন, যারা খাওয়া দাওয়া এগুলো করেছে। খাওয়া দাওয়ার একটা সমস্যা ফেস করতে হয়, গাড়ির সমস্যা ছিল না, কারণ এখানে সরকারি গাড়ি প্রচুর পেয়েছি আমরা, বা বাজেট যেহেতু আছে, মানে ও যেহেতু টাকা ছিল, তো বেসিক জায়গাগুলো হয়নি। মানে থাকার যেমন একটা সমস্যা হচ্ছে, ওখানে হোটেল নেই ভালো ওই ইন্টেরিয়ারে, বিডিও অফিসের গেস্ট হাউসে আমরা থেকেছি। তারপরে ওখানে লোকাল একটাই বোধহয় হোমস্টে ছিল, যেখানে 3টে ঘর আছে ছোট, সেইখানে সবাই মিলে একসাথে থাকা। মানে এই মেন স্ট্রিম সিনেমায় কি হয়, আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান বা এইচওডিস, তাদের জন্য আলাদা ঘর থাকে, অন্য ট্রিটমেন্ট থাকে, ভালো বাথরুম, এখানে সেগুলো সমস্যা ইন্ডিপেন্ডেন্ট। আর যদি তুই ইন্টেরিয়ারে কাজ করিস তো আরও সমস্যা। আর ফ্লোরে গিয়ে সমস্যাটা হয়, টাইম মেনটেনের সমস্যা হয়, লাইট টিম অনেক রকম হার্ডেল থাকে, মানে মানে ন্যাচারাল হার্ডেল আর কি। মানে ধর একটা লাইট করতে হবে, বড় গাছের উপরে লাইট বসাতে হবে, এবার লাইট টিম ওখানে উঠতে পারছে না, লোকাল লোককে নিয়ে এসে হায়ার করে, সে গাছে উঠতে পারে কে, তাকে খুঁজে লাইটটা তোলা। তো এইসব সমস্যা আছে। রাত হয়ে গেলে চাপ, বাঘের ভয় আছে ওখানে, মানে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, টাইমের একটা প্রেশার ছিল। মেন স্ট্রিমে এই সমস্যাগুলো আর রেকি করতে আমাদের বারবার যেতে হয়েছে, অনেকবার রেকি করতে হয়েছে। মেন স্ট্রিমের ক্ষেত্রে সেটা হয়তো 2বার বা 3বার রেকি হয়ে ছবি হয়ে যায়। এটাও হতে পারে যে মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি যেগুলোতে, যেই সিনেমাগুলোর ভাষা ফেস্টিভ্যালের ফিল্মের ভাষা হয়, সেইগুলোর মধ্যে এতটাই ডিটেল থাকে এবং ডিটেলিং এর কাজ থাকে, জন্য ওগুলো অনেক সময় নিয়ে প্রি প্রোডাকশন করতে হয়, রেকি করতে হয়। এটা একটা তো বলা যেতে পারে। হ্যাঁ, প্রথমত গল্পটা কি বলছি আমি সেটা ইম্পর্টেন্ট। মানে ধর সাপোজ আমি যদি ধরি যে রঘু ডাকাত যেভাবে করা আর আসা যাওয়ার মাঝে যে গল্প, যে ধরনের গল্প বলছে, দুটো তো এক নয়, প্যাটার্ন, গল্প বলার প্যাটার্ন এক নয়, এবং ভিজুয়াল ইম্প্যাক্টও এক নয়, রাইট? তো রঘু ডাকাত অনেক বেশি মাসি, অনেক স্লোমো থাকবে, রাইট, অনেক ফাস্ট কাট, গ্র্যান্ডার থাকবে, ফাস্ট কাট হবে, আলোর খেলা থাকবে, ইত্যাদি ইত্যাদি। মোর লার্জার দ্যান লাইফ একটা থাকবে, মানে প্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ, লার্জার দ্যান লাইফ। দেব হয়তো উড়ে একটা খড়গ নিয়ে এসে মুন্ডু কেটে দিচ্ছে, বা কাউকে গাছে ঝুলিয়ে রেখেছে, এগুলো হবে। কিন্তু আসা যাওয়ার মাঝে তো মান্ডেন লাইফের গল্প, একটা সাধারণ মানুষ, সে কলকারখানায় যাচ্ছে, তার বউ কাজ করতে যাচ্ছে, এবং যেভাবে যাচ্ছে সেটাকে আমরা কতটা নিয়ার টু রিয়েলিটি করতে পারবো, সেটা ডিপেন্ড করে
স্ক্রিপ্টের ওপরে। ওই স্ক্রিপ্টটাকে জীবন্ত করতে গেলে তার তো কিছু ক্যাটালিস্ট লাগে, মানে সেটা টাইম, স্পেস, রাইট, এভরিথিং। তো সেই রকমই মানে আমি মেন স্ট্রিমে যখন কাজ করি, এই এখন এখন অ্যাকচুয়ালি দুটো ছবির কাজ চলছে আমার প্যারালালি, মানে দুটোতেই আমি অ্যাসিস্ট করছি। একটা অ্যাসোসিয়েট ডিরেক্টর করছি, একটা সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করছি। তো এই দুটো ছবির ক্ষেত্রে আমি বলতে পারি যে দুটো ছবিই মেন স্ট্রিম ছবি। এবং এই দুটো ছবির কি আমরা রেকি করেছি, আমরা প্রেপ করেছি, আমরা শ্যুটও করে এসেছি, একটা আউটডোরও করে এলাম। তো এই যেভাবে কাজটা করলাম, যতটা ফাস্ট, যতটা প্রেশার নিয়ে, যদি ইন্ডিপেন্ডেন্ট ছবি হয়, ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে প্রেশার একটু হলেও কম থাকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে অনেকটা সময় ধরে হয়। আমি প্রপার ইন্ডিপেন্ডেন্ট বলছি, মানে এইরকম নয় যে মানে আজকে সিদ্ধান্ত হলো 1 মাস পরে শ্যুট করলাম, সেটা র্যান্ডাম ছবি পরে আমি বিক্রি করে দেবো হলে, মানে নন গিল্ড। আগে বুঝতে হবে ইন্ডিপেন্ডেন্ট মানেই কিন্তু নন গিল্ড ছবি নয়, মানে নন গিল্ড মানেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছবি নয়, এটা বুঝতে হবে। মানে গিল্ড এবং নন গিল্ড এই দুটো যদি আমি ফরম্যাট ধরি, গিল্ডের ছবি মেন স্ট্রিম ছবি ফেডারেশনের নিয়ম মেনে হচ্ছে, ঠিক আছে, আর নন গিল্ড ছবি মানেই কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট ছবি নয়। মানে ইন্ডিপেন্ডেন্ট আমি ইন টার্মস অফ গ্লোবাল অ্যাসপেক্ট থেকে বলছি, মানে সারা পৃথিবী জুড়ে ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমেরিকান, মানে হলিউড একটা আছে আমেরিকান সিনেমায়, কিন্তু আমেরিকার আন্ডারগ্রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ফরম্যাটও তো আছে, ঠিক আছে। তো সেইটা অন্য ফরম্যাট। তো সেটা কারোর কোনো বড় স্টুডিও সিস্টেমের আন্ডারে না গিয়ে নিজের মতো ছোট প্রডিউসাররা করছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাট। এখানেও তাই, মানে এখানে আমি যদি ওই অ্যাকচুয়াল ফরম্যাটটা ধরি, আমাদের ওই জন্যই বললাম আমাদের এখানকার ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাটে একটা শেডি ব্যাপার আছে। মানে ওই যে সৃজিত মুখার্জি মানে নিজে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার লিখে রাখেন তার বায়োতে, হ্যাঁ, কিন্তু ফেডারেশনের আন্ডারে এবং প্রোডাকশন, বড় প্রোডাকশন হাউসের স্টুডিও সিস্টেমের, মানে যদি স্টুডিও সিস্টেম ধরি বা হাউস প্রোডাকশন হাউস সিস্টেম ধরি, তার ফরম্যাটেই উনি করেন। উনি তো আর এরকম করেন না যে কোনো একটা গ্লোবাল মার্কেট থেকে কোনো একটা প্রডিউসার পেলো ইন্ডিভিজুয়াল, সে ফান্ড জোগাড় করে ছবি করলো, সেটা করছেন না, বা উনি নিজের টাকাতেও ছবি করছেন না, বা উনি ওরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট সম্পূর্ণ প্রডিউসার যে কিনা একা এসে ছবি করতে চাইছে সেটাও করছেন না। উনি একটা সিস্টেমের কাজ করেন, তাই আমি বলতে পারি না ওনাকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ওটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং নয়, মানে উনি যেটা করেন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। এবং তার সিনেমার ভাষা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর কোনো নেই থাকে না। এবার আমি ধরে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর মানে ভাষাটা তো দেখ, ভাষাটা ডিপেন্ড করছে যে আমরা এইভাবে রিপ্রেজেন্ট হয়ে গেছে, তাই মানে সিনেমার ভাষা তো অনেক কিছু হতে পারে। মানে আমরা ফেস্টিভ্যালে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখি যেগুলোর হয়তো তারান্তিনোর ছবির মতো ভাষা হতেই পারে। স্ল্যাশার মুভিও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে যদি তার বাজেট থাকে, গোড় হতে পারে, মানে আমি বলছি। কিন্তু আমি বলছি যে ভাষা যেটা বলছিস, তুই বলছিস যে মেকিং, হ্যাঁ, মানে লং টেকস, আমি স্লো সিনেমা, যেটা হয় মানে ফেস্টিভ্যালের ছবির ভাষার যেটা বলছি, মূলত তো ফেস্টিভ্যালে ইন্ডিপেন্ডেন্ট মার্কেট থেকেই ছবি যায় বেশি, সেই জন্য সেই হিসেবে বলছি হিন্দি ছবির ভাষা। তো আমার মনে হয় যে এইটা এই গিল্ড আর নন গিল্ডটাকে ইন্ডিপেন্ডেন্ট এবং মেনস্ট্রিমের ভাষায় গুলিয়ে ফেললে হবে না। মানে এটা খুবই একটা কমপ্লেক্স, মানে জায়গা আর কি, খুবই জটিল জায়গা আর কি। কারণ সত্যি সত্যি ভালো ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও তো হয়, মানে খুব কম হয়, যেমন বাকিটা ব্যক্তিগত তখন শুরু করেছিল ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু প্রদীপ্তদার পরের ছবিটা যেটা করলো রাজলক্ষ্মী শ্রীকান্ত, ওটা কিন্তু প্রপার প্রডিউসার নিয়ে করা এবং হল রিলিজের জন্যই করা। ওটা কিন্তু এরকম নয় যে ফেস্টিভ্যালে দেখাবে বলে প্রদীপ্তদা করেছে, মানে আমার যেটা মনে হয়েছে ছবিটা বানানোর পরেই তো হল রিলিজ হয়ে গেছে। তো আবার যদি তুই বিরোহী ধরিস, বিরোহী কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টই বলা যায়, কারণ একটা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য, ইউটিউব প্ল্যাটফর্মের জন্য, এবং ওটা শুটও হয়েছে প্রপারলি ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাটে, এবং কোনো রকম প্রপার ওরাই বোধহয় প্রডিউসার ছিল, প্রদীপ্তদার হাউসটাই বোধহয়, প্রদীপ্তদা ঋত্বিকদার হাউসটা, 180 ডিগ্রি, হ্যাঁ, ওরাই বোধহয় প্রডিউসার ছিল, এবং ওরা পরে ফান্ড জোগাড় করে নিজেরা উড়ি বাবার ফান্ডে, উড়ি বাবা কিছু, হ্যাঁ, তো ওটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারি দাদা সিরিজটা। কিন্তু আমি রাজলক্ষ্মী শ্রীকান্তকে ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারছি না। তো এইটা আমি এক্সাম্পল দিতে পারি যে এই দুটোর ডিফারেন্স আছে। এবং আমার পার্সোনালি কাজ করতে যদি বলিস যে মানে গিল্ডের ছবি বা ইন্ডিপেন্ডেন্ট ছবি, না গিল্ডের ছবি আমি বলছি, ইন্ডিপেন্ডেন্ট নয় যেটা ধরে নিচ্ছি, সেই ধরনের ছবি খুব স্প্যানটা কম, মানে আমাদের ইনভলভমেন্টের স্প্যানটা কম। প্রেপ শুট
ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে যেটা হয়, যেটা বন্ধু বান্ধবের ছবি যদি হয়, তখন কি হয়, আমরা স্ক্রিপ্ট লেভেল থেকে ইনভলভ, মানে আমার ক্ষেত্রে তো বলছি স্ক্রিপ্ট লেভেল থেকে ইনভলভ হয়ে পোস্টেও থাকতে হয়, মানে এই ছবিটাতে আমাকে পোস্টেও থাকতে হবে, এডিট ফেডিটে যেতে হবে, বা আগামী দিনে যে ছবিটা করছি আমি সেটাও একই, পুরো জার্নিটাতেই আর কি। হ্যাঁ জার্নিটা থাকতে হবে। কারণ হচ্ছে মানে এই যে স্ক্রিপ্টটাকে লাইভলি করার একটাই উপায় হচ্ছে যে যত আমরা এটা নিয়ে চর্চা করব, প্রেপ করব, তত বেশি আরো অনেক জিনিসপত্র বেরোবে এবং ইনপুট থাকবে, এদিক ওদিক কাটাছেঁড়া হতে থাকবে আর কি। আর মেন স্ট্রিমে কি গিল্ডের ছবিতে কি যাই, টাকা নিই, কাজ করি, চলে আসি। তখন একতলায় বাড়ি করা যেত না, কিন্তু জলাজমি ছিল। হ্যাঁ, তখন ওরা দোতলাটা করেছিল আগে, হ্যাঁ, পরে হ্যাঁ। ওটাকে ঘিরে গ্যারেজ এবং ইয়ে করেছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওখানে থাকতাম, প্রথম যখন যাদবপুরে পড়তাম, 16 সালের শেষের দিকে এসেছি আমি, তার আগে দমদম থাকতাম। মানে যাদবপুরে যখন পড়তি তখন মানে দমদম থেকে যাতায়াত করতি? হ্যাঁ হ্যাঁ, বাপ, তুই ডেলি প্যাসেঞ্জারই করতি? হ্যাঁ, কিসে যাওয়া যাতায়াত? ট্রেন, আচ্ছা। মেট্রো, কখনো কখনো মেট্রো। কিন্তু মানে যাই হোক, যাদবপুরে মানে 2014 থেকে 2016 ফিল্ম স্টাডিজ, তাই তো? 13 থেকে দমদম থাকতাম। আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ এখানে মানে- পড়ার আগে থেকেই আমি কাজ করতাম টুকটাক ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা। মানে 13তে আমি তোর এসআরএফটি এর পরীক্ষাটা যখন রেকর্ড করছি নাকি ওরা? হ্যাঁ ঠিক, মানে ও অন করে দেবে, অসুবিধা নেই, বা আমি কেটে নেবো পরে আর কি। বল বা বল। তুই আমাকে একটা কিউ দে শুরু করার, তাহলে তুই এটা বলছিস, এটা বল না, এটা ইন্টারেস্টিং। ও আচ্ছা। হ্যাঁ, তো 2013তে তুই থাকতিস মানে তখন? মানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে 13তে মানে আমি আগে ছোটবেলা থেকেই টুকটাক লেখালেখি করতাম, মানে ধর স্কুল, কলেজ, দেওয়াল পত্রিকা, ম্যাগাজিন, কবিতা লিখতাম আর কি, হ্যাঁ। ছোটবেলা থেকে লিখতাম এবং সেগুলো পাবলিশড হয়েছে বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলার ম্যাগাজিন থেকে। তো গল্প টুকটাক যে লিখতাম না তা নয়, কিন্তু সেটা সম্পূর্ণই নিজের যা মনে আসতো ওই আর কি আচর কাটা মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে কিছু একটা ক্রিয়েটিভ করবে আমার মাথায় ছিল, কিন্তু যা হয় মফস্বলের নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারে সবাই বাড়ির লোকজন উৎসাহ দেয় যে চাকরি করো, চাকরি করতে হবে। আর আমার ফ্যামিলির মানে বেশিরভাগ লোকজনই একাডেমিক্সে আছে, প্রফেসর, টিচার, ফিচার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, এইরকম আছে। তো ফলে ওই আর কি সবার হয় না যে বাড়ির আমি সবার ছোট, সবাই চারিদিক থেকে মাসির ছেলেরা, জ্যাঠার মেয়েরা, এরা বলতে থাকছে যে কি করবে বড় হলে। তো তখন আমি যথারীতি সরকারি চাকরির চেষ্টা করতে থাকি, মেনলি WBCS এর প্রিপারেশন নিতাম, তার সঙ্গে সঙ্গে যত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যত পরীক্ষা হতো সেটা যাই হোক মানে যা পেতাম, ওই তখন একটা পত্রিকা আসতো, আমি জানি না এখনো আসে, কর্মক্ষেত্র, আমিও করেছি কর্মসংস্থান। তো ওইগুলোতে যা যা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের এলিজিবিলিটি যা যা থাকতো, এবং আমি যতটুকু আমার ক্যাপাসিটি ছিল তার মধ্যে আমি অ্যাপ্লাই করতাম। তো এরকম অনেক পরীক্ষা দিতে থাকি, পাস করতে থাকি, কিছু কিছু রিটেনে, কিছু ডেটা এন্ট্রিতে বাদ যাই, টাইপিং স্পিডে ইত্যাদি হতে থাকে। তারপরে হঠাৎ করে কি মনে হলো যে এইটা না মানে কোথাও গিয়ে না আমি মন থেকে করতে পারছি না। বুঝতে পারছি সেটা যে মন থেকে পারছি যে এইটা না মানে বাড়ির এক তো ফ্যামিলির প্রেশার, ঠিক আছে, আমার বাবা প্রাইভেট সেক্টরে চাকরি করতো, আচ্ছা, কোনো পেনশন বা এরকম কিছু নেই, একটা মাথায় ইয়ে ছিল যে বাবা রিটায়ার করে গেলে কি হবে বা কিভাবে চলবে বা কিছু, প্লাস একটা নিজের এস্টাবলিশমেন্টের জায়গা ছিল যে কিছু একটা করতে হবে, সবার একটা প্রেশার থাকে যেটা হয় আর কি। প্রথমত আমি ভালো রেজাল্ট করে আর্টস নিয়েছি, সেটা একটা বাড়ির লোকের বিশাল সবার কাছ থেকে শুনতে হয়েছে যে কেন ও ভালো সায়েন্স নিল না, আর্টস নিল। কারণ আমার ফ্যামিলিতে সায়েন্টিস্ট এবং যারা আছে ফ্যামিলির লোকজন কি প্রফেসর আছে ম্যাথস ফ্যাথসের, এটা তো শুনতে হয়েছে, এখনো শুনতে হয় স্টিল, মানে এখনো যেহেতু লাইফে কিছু করতে পারিনি এখনো এডি, তো এডিদের কিছু হয় না। আর বেসিক্যালি একটা মিথ আছে যে যারা কোনো কিছুতে কোনো দিকে কিছু করতে পারে না তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে, এটা লোকে বলে। বাইরের লোক বোধহয় বাইরের লোক বলে, এইভাবে দেখে, এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোকজন বলে, মানে আমি জানি না কেন বলে, এটা কিন্তু সত্যি নয়। মানে সিনেমা করতে গেলে বা সিনেমার সঙ্গে যুক্ত হতে গেলেও যে স্কিলটা লাগে সেটা সাধারণ মানুষের ধরনের জ্ঞানই তো লাগে আমার মনে হয়। সব ধরনের জ্ঞানের থেকেও বেশি যে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্যামিনা লাগে সেটা সাধারণ মানুষ পারবে না। মানে টানা 22 ঘন্টা না খেয়ে দিয়ে খালি পেটে শুটে ফ্লোরে থাকা, অ্যাটেন্ড করা, মাথা ঠিক রেখে, মানে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমাকে আমার লজিস্টিক্স খেয়াল রাখতে হবে, আমি কোনো ভুল করব না, আমার ধৈর্য হারাবো না, প্লাস সবাইকে স্যার বলবো যারা আমার সুপিরিয়র আছে,
আমার যারা জুনিয়র আছে অনেকে খারাপ ব্যবহার করে জুনিয়র আর্টিস্ট বাইদের সাথে, আমি দেখে অভ্যস্ত, এটা খুব খারাপ লাগে আমার, আমি কোনোদিনও করি না। এবং এর ফলে কি হয়, অনেক জুনিয়র আর্টিস্ট আমার নাম্বারও নিয়ে যায়, পরে যোগাযোগ করে, দাদা এই কাস্টিং থাকলে বলবেন। তো এগুলো হতে থাকে। তো এইটা কিন্তু খুব কঠিন কাজ, মানে অ্যাজ অ্যান এডি কাজ করা খুব ডিফিকাল্ট, মানে সেটা সাধারণ লোকজন পারবে না, মানে যারা ভেতো বাঙালি, মানে আর 5টা ভেতো বাঙালি যারা 10টা 5টা ডিউটি, হ্যাঁ 10টা 5টা ডিউটির ফরম্যাটে নিজেকে ভেবে অভ্যস্ত, তারা পারবে না। এবং এইটা কিন্তু আমাদের একদিনে আসেনি, স্কিলটা এটা দিনের পর দিন করতে করতে হয়েছে। মানে এখন বরঞ্চ বয়স বাড়ার ফলে আমার ইন্ডাস্ট্রিতে 12 বছর হয়ে গেল অলমোস্ট। আচ্ছা বাপরে, 12 বছর। 12 বছর। আমি 2013 থেকে শুরু করেছি, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতাম, পরে গিল্ডের কার্ড পরে পেয়েছি, কি হাউসেও চাকরি করেছি, বুম্বাদার হাউস, করমদার হাউসেও কিছুদিন করেছি, তারপরে অ্যাজ এ ফ্রিল্যান্সার এডি কাজ করেছি, তারপর গিল্ডের কার্ড পেয়েছি, গিল্ডের কার্ড পাওয়ার পরে এখন মেন স্ট্রিমতেই যেভাবে কাজ হয় কি মেন স্ট্রিম সিনেমাতে সেভাবে কাজ করি। তো এই 12 বছরের এক্সপিরিয়েন্সের একটা তো ক্লান্তি আসে, মানে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন তো ছবি করব, নিজের গল্প বলবো, এই ভাবনা থেকে এসছি। একদমই একদম, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনে যারাই যায় তারাই ভাবে যে একদিন আমি নিজের ছবি বানাবো। আমার মোস্ট অফ দেম, মানে বেশিরভাগ লোকই তাই যায়। হ্যাঁ, আর আমিও সেখান থেকেই এসছি। মানে আমি যেহেতু শুরুতেই বলেছি যে আমি নিজের গল্প বলতে চেয়েছিলাম, এবং আমি চেয়েছিলাম যে মানুষের গল্প বলতে, মানে কি হয় আমরা তো সিনেমার একটা ফরম্যাট দেখে অভ্যস্ত সেই সময়, মানে আমি বলছি ধর আমি যবে থেকে প্রপার বুঝতে পারছি সিনেমা, যে সিনেমা কি, মানে এখানে একটা মজার গল্প বলি। আমি কেন সিনেমাতে এলাম সেই ইন্সপিরেশনটা একটু বলি। আমি মানে হট করেই তো ছোটবেলা থেকে ভাবিনি, না না আমি ভাবিনি, কোনোদিনই ভাবিনি। আমার এটা 10-11 থেকে ভাবনাটা শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তার আগে পর্যন্ত আমি চাকরি করব, সুন্দর সেটেল হবো, ভালো একটা চাকরি করব, ভালো মাইনে পাবো, ছাপোষা বাঙালির মতো থাকবো, এরকমই একটা মেন্টালিটি ছিল। তবে কোথাও গিয়ে মাথার পিছনে একটা চলতো যে এইটা কি আমাকে স্যাটিসফাই করবে, মানে এই কাজটা। কারণ আমার বন্ধু বান্ধব এখন যারা আছে বেশিরভাগ বড় চাকরি করে, কেউ বেশিরভাগ বিদেশে থাকে বা বড় চাকরি করে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে। তো ওদের দেখে এখন মনে হয় যে না আমি ভালো করেছি, আমি এটা পারবো না, মানে আমার পারতাম না এটা করতে। ঠিক আছে, মানে আমার এই লাইফটা হয়তো অনেক স্ট্রাগল আছে, হয়তো অনেক রাত না খেয়ে থেকেছি, রাতে স্টেশনে শুয়েছি, শিয়ালদা স্টেশনেও শুয়েছি আমি, মানে বাড়ি ছিল না যখন, ভাড়া বাড়িতে থাকতাম, তো বাড়িটা ছেড়ে দিয়েছিলাম, তার কাজের জন্য শিয়ালদা স্টেশনে শুয়েছি, পরের দিন সকালে আবার শুটিং ফ্লোরে গেছি। এরকম এইগুলোও হয়েছে লাইফে। ইন্সপিরেশন কোথায়? ইন্সপিরেশনটা, হ্যাঁ আমি না ছবি দেখা শুরু করি, এবার বাড়িতে কি কেবল লাইনে ছবি দেখতাম। তারপর 2010 নাগাদ আমি একটা ডেস্কটপ কিনি। আচ্ছা, তখন বন্ধু বান্ধবের কাছ থেকে ছবি সিনেমা দেখবো শুরু করি। অন্যরকম সব সিনেমা তো টিভিতে দেখা যেত না, ওই ধর হলিউডের ছবিগুলো যেগুলো স্টার মুভিজ আসতো দেখতাম। আর তখন ডিভিডি ছিল, আমার বাড়িতে ডিভিডি ছিল না, তো বন্ধু বান্ধবের ডিভিডি নিয়ে এসে বা ডিভিডি ভাড়া করেও তখন দেখা যেত, ক্যাসেটও ভাড়া করতাম, প্লাস মেশিনটাও ভাড়া করা যেত। তো তখন কিছু ছবি টবি দেখতাম, কিন্তু সেগুলো সবই মেন স্ট্রিম। আর অন্যরকম ছবি দেখার একটা ইচ্ছে ছিল যে দেখি একটু কি হচ্ছে অন্যরকম। প্লাস আমাদের ওখানে একটা দাদা ছিল, সে স্কুল টিচার ছিল, সে কিছু ছবির সাথে আমার পরিচয় করেছিল। কিউ এর একটা ডকুমেন্টারি দেখি, লাভ ইন ইন্ডিয়া দেখেছি, তারপরে টু বি অর নট টু বি, এরকম ছোট ছোট শর্ট ফিল্ম ইত্যাদি ইত্যাদি, সে আমাকে প্রেফার করেছে এগুলো দেখ ভালো। তার সাথে আমার আলোচনা হতো, আমিও মানে আমার গ্র্যাজুয়েশন ইংলিশ ছিল, তো সেও ইংরেজি টিচার ছিল, তার সাথে কথোপকথন হতো, যে বইপত্র দেওয়া হতো। সেখান থেকে ও বললো যে এগুলো দেখ, তো ওইগুলো দেখা শুরু করি। তারপর ডেস্কটপ আসে বাড়িতে, আরও জিনিস দেখা শুরু করি। তো মজার ব্যাপার হচ্ছে আমি দুটো ছবি আমাকে খুব ইনফ্লুয়েন্স করে ওই সময়। একটা হচ্ছে মানে দুটোই অনুরাগ কাশ্যপেরই ছবি, একটা হচ্ছে নো স্মোকিং, একটা হচ্ছে ডেভডি। আচ্ছা, তো এই দুটো ছবি দেখে আমার মনে হয় যে আমি না অনেকটা কানেক্ট করতে পারতাম, মানে আমার খুব মানে সব ছবি দেখতাম, মেন স্ট্রিম ছবি দেখে বড় হয়েছি, অমিতাভ বচ্চনের ফ্যান, স্বাভাবিক, এছাড়া কেন অমিতাভ বচ্চনের ফ্যান। তো তখন কি হলো, ওইটা দেখার পরে আমি অভয় দেওয়ালের ফ্যান হলাম, এবং ওই খুঁজে খুঁজে অনুরাগ কাশ্যপ এবং অভয় দেওয়ালের ছবিগুলো দেখা শুরু করলাম, যে এরা কি এদের কাজকর্ম আছে। অভয় দেওয়াল দেখতে দেখতে বিশাল ভারদ্বাজ, ওটা দেখতে দেখতে দিবাকর ব্যানার্জি। তো এইভাবে দেখতে দেখতে তারপর টুকটাক করে আমি মনে হলো যে না এই আমি তো আমার গল্প বলা বা আমি যে ধরনের গল্প বলতে চাই, মানুষের গল্প বলতে চাই, সাধারণ মানুষের গল্প বলতে চাই, এরা যেন ওইটা বলে দিচ্ছে। এবং কোথাও গিয়ে সেই পলিটিক্যাল একটা অ্যাসপেক্টও থাকছে, বা সমাজের কিছু মেসেজও থাকছে, যেটা কিনা এই গল্প বলার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। গুলাল, আমি হিউজ ফ্যান অফ গুলাল।
তো এইগুলো দেখার পরে মনে হলো যে না ঠিক আছে, এইবার তো হয়েছে, একটু কিছু করতে হবে, মানে অনেক হয়েছে, হ্যাঁ। এবার কিছু একটা করতে হবে। তখন কি করে সিনেমায় আসা যায়। আমি প্রথম খোঁজ পেলাম হচ্ছে KFTI বলে একটা ইনস্টিটিউট আছে, প্রমোশন করছি না, না না না, বুঝতে পেরেছি। KFTI আমারও কিছু বন্ধু বান্ধব পড়েছে। এটা একটা প্রাইভেট সংস্থা, ওটা কি রাধা স্টুডিওর ওইদিকে কোথাও? টালিগঞ্জের আশেপাশে কোথাও ছিল। আচ্ছা, আচ্ছা। এইবার ওইটার আমি অনলাইনে খোঁজ শুরু করলাম কি আছে ওখানে। আমার স্ক্রিপ্ট রাইটিং পড়ার ইচ্ছে ছিল প্রথমে, কোথায় পড়বো আমি জানতাম না কিছু, হ্যাঁ। কেউ নেই, মানে ফ্যামিলির কেউ নেই, আশেপাশে কেউ নেই, কোনো সিনিয়র নেই যে গাইড করবে। নিজে জাস্ট নিজের উৎসাহে আমি খোঁজা শুরু করি যে কিভাবে আমি স্ক্রিন প্লে তখন বুঝতাম না, স্ক্রিপ্ট রাইটিং পড়বো, স্ক্রিপ্ট কারণ আমি লিখতাম। তো খুঁজতে KFTI পেলাম, KFTI এর খোঁজ নিলাম। তখন ওরা চাইলো হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং এ 6 মাসের একটা কোর্সে 12,000 টাকা। আচ্ছা। সেই সময় আমার কাছে 12,000 টাকা হিউজ। তখন টুকটাক টিউশন পড়াই, নিজের সার্ভাইভালটা হয়ে যায়, হাত খরচ হয়ে যায় কলেজে পড়ার সাথে সাথে। তো 12,000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এবং স্ক্রিপ্ট রাইটিং পড়ে আমাকে ওই দাদার সাথে যে সিনেমা তো ওকে বললাম, এইভাবে পড়ে তো কিছু হবে না, তুই পারলে কোনো ভালো যে ইনস্টিটিউটগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, সেখানে পড়তে পারিস, সেখানে তুই কিছু শিখতে পারবি, সেখানে ডিরেকশনটাও করতে পারবি। তো এই করতে করতে আমি আমার এক বন্ধুর সোর্সে সোশ্যাল মিডিয়াতে খোঁজ পেলাম হচ্ছে SRFTI, ঠিক আছে, ফিল্ম স্কুল প্রপার। সে কলকাতার ছেলে ছিল, সে SRFTI তার পরিচিত এক বন্ধু ছিল, তার সাথে আমার পরিচয় করায়। সেই ছেলেটি বেসিক্যালি আমাকে ইনফরমেশন দেয় যে এরকম সাইটে যাও, এইভাবে হয়, এই ডিপার্টমেন্ট, এইগুলো করো। তো আমি দেখি যে না, এটা একটা স্কোপ, আমি পড়তে হবে। কিন্তু কোর্স ফি দেখলাম তখন 2013 সালের গল্প বলছি, এটা 2013 সালে এটা কোর্স ফি ছিল অলমোস্ট 3 লাখ। ওরকমই, মানে 3 বছরে পার বছর 1 লাখ প্লাস এরকম ছিল আর কোর্স ফি। সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আর আমি জানি আমার বাড়ির থেকে এটা সাপোর্ট করবে না, কেউ টাকাও দেবে না। সেটা এক তো টাকা দিতে পারতো কিনা সেটা সন্দেহ আছে, প্লাস দিতও না, কারণ ওদের উইলের এগেনস্টে গেছি। তো আমি কি করবো খোঁজ খবর নিলাম, দেখলাম যে লোন করা যায় ব্যাংক থেকে। ব্যাংকে গিয়েও কথা বললাম নিজে, আমার লোকাল যে ব্যাংক ছিল, বললো হ্যাঁ স্টুডেন্ট লোন হয়ে যাবে, কিন্তু আপনাকে তাহলে ওই ইনস্টিটিউট থেকে একটা দিতে হবে, এনওসি দিতে হবে যে ঠিক আছে। তারপর আপনার কোর্সটা করার পরে গিয়ে মোটামুটি 3 বছর পর থেকে আপনাকে শোধ করা শুরু করতে হবে, ওদের যা ক্রাইটেরিয়া আছে বললো। আমি বাড়িতে বলিনি যে এটা করব। আমি কি করি, আমি তখন WBCS এর একটা ফর্ম ফিল আপ করে দিয়েছি, পরীক্ষা আছে সামনে। আর আমি কি করি, আমি এইটারও ফর্ম ফিল আপ করে দিই। এইটার প্রথম রিটেন কোয়ালিফাই করি SRFTI-টায়। করার পর ওরিয়েন্টেশন করায়, ওরা একটা 4 দিনের রেখে ওখানে ওরিয়েন্টেশন করায়, সেই ওরিয়েন্টেশনটাও কোয়ালিফাই করি। করে এরপর ইন্টারভিউ ছিল। WBCS এর পরীক্ষা আর ইন্টারভিউ একই দিনে পড়ে। আরে বাপরে, ঠিক আছে। এইবার এইটা একটা চয়েস করার জায়গা ছিল। এইবার বাড়িতে কি বলবো, বাড়িতে তো বলিনি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি বলেছি, ঠিক আছে। দিয়ে এসে এখানে SRFTI এর ইন্টারভিউ দিয়েছি, WBCS পরীক্ষা দিইনি। পরে বাড়ি থেকে জানতে পেরেছে, এবং তারপরে যথারীতি বাড়িতে ঝামেলা ইত্যাদি হলো, বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমার মা আমাকে সাপোর্ট করেছে থ্রু আউট, নানাভাবে সাপোর্ট করেছে, মানে ফিনান্সিয়ালি তো করেছেই, মেন্টালিও। বাবা মেনে নিত না শুরুতে, পরে তারপর তো আর কিছু করার নেই, মানে আর কিছু মেনে নিই। তারপরে SRFTI এর পরীক্ষায় ইন্টারভিউ দিলাম, দিয়ে আমার ওয়েটিংয়ে 2 নম্বরে নাম এলো। আচ্ছা, ওয়েটিংয়ে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 10 জন করে সিট থাকে, ঠিক আছে। তো ওয়েটিংয়ে আমার 2 নম্বরে নাম এলো, বোধহয় 2 নম্বরেই এসেছিল বোধহয়, অনেক বছর আগেকার কথা। আমার আগে একটি মেয়ে ছিল, কেউ একটা, আমার মনে আছে, একজন ছেলে ছিল, ওই মেয়েটি পেয়ে যায়, আমি পাইনি। ব্যাড লাক, মানে একদম কানে কাজ দিয়ে বেরিয়ে গেল। ওই পরীক্ষাটাও দিতে পারিনি, এটাও গেল না। এবার তখন তো বাড়ি থেকে অলরেডি বেরিয়ে এসেছি, বন্ধুদের মেসে থাকতাম দমদমে। 2013। তারপরে আমার যে বন্ধু SRFTI এর কানেকশনটা দিয়েছিল, তাকে বলি যে আমি অ্যাসিস্ট করতে চাই, আমার এখন সার্ভাইভালটা তো ইস্যু হয়ে যাচ্ছে, আমি কাজ শিখতে চাই। তো সে তখন SRFTI এর স্টুডেন্ট ছিল। আচ্ছা, কিন্তু সে টুকটাক বাইরে কাজ করতো। বাইরে মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতো, মেন স্ট্রিমে করতো না, মেন স্ট্রিমে টুকটাক করতো, ইন্ডিপেন্ডেন্টও করতো। তো সে বলে ঠিক আছে, আমার একটা অ্যাড আছে, একটা মার্শাল আর্ট এজেন্সির অ্যাড, ময়দান চত্বরে। ওখানে তুমি যদি চাও অ্যাজ অ্যান অবজারভার করতে পারো, পয়সা করে কিছু পাবে না, অ্যাটলিস্ট দেখে নিতে পারবে, শিখতে পারবে। তো তখন আমি বলি ঠিক আছে। এবার আমার তখন তো নদিয়ায় বাতকুল্লার বাড়িতে আছি। তো ও একটা ডেট দিয়ে বললো, অমুক ডেটে তোমাকে সকাল 10টার মধ্যে চলে আসতে হবে। যথারীতি ওই মুখ দিনে চলে গেছি।
10টার মধ্যে ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও যে লোকেশন বলেছে খুঁজে টুজে ইয়ে। তখন তো অত গুগল ম্যাপ ফ্যাপও ছিল না, খুব কষ্ট করে জিজ্ঞেস করতে করতে, আমি চিনিও না সব, হ্যাঁ সবে সবে আসা শুরু করেছি। ময়দানে গিয়েছি, গিয়ে ওকে ফোন করছি কোথায় তোমরা, বলছে ও সরি শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, আমরা বিকেল 4টে থেকে শুরু করবো, তোমাকে জানানো হয়নি। এবার আমি 10টা থেকে 4টে কী করবো, আমি বলছি আমি তো অত দূর থেকে এসেছি, আমি কী করবো। বলছে যে তুমি চাইলে চলে যেতে পারো, মানে তোমার তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, চাইলে চলে যেতেই পারো, আর থাকলে থেকে যাও, তুমি আশেপাশে কোথাও তোমার যদি কেউ চেনা থাকে থেকে যাও। অবজারভার হ্যাঁ, দিস ইজ আ ভেরি আনপ্রফেশনাল থিং আর কি, মানে ওই রকমই হয়, মানে আর কি বলবো, সে তো আমাকে একটা সুযোগ দিয়েছে, এটাও একটা ব্যাপার, মানে সেটা তো কেউ দেয় না, আমি একটা সম্পূর্ণ আউটসাইডার। এবং আমি দেখলাম যে না, এইটা আমার সুযোগ, মানে এখানে আমি যদি চলে যাই আজকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, যে এ কি কাজ করতেছে। আমি বললাম ঠিক আছে আমি থাকছি। আমি ওই 10টা থেকে বিকেল 4টে অবধি পুরো ময়দানের চারপাশে ঘুরেছি, পকেটে যা টাকা ছিল কিছু খেতে পারি না, রোল খেয়েছি, খেয়ে থেকেছি, ক্রিকেট খেলা দেখছিলাম, বাচ্চারা খেলছিল, এসব দেখেছি টেকেছি, ঘুরেছি। ওরা এসছে 5টা 15-র সময়, 4টেও আসেনি। এসে তারপর একটা ভিতরে ইনডোরে একটা স্পেসে মার্শাল আর্ট শুরু হলো। তো আমি জীবনের প্রথম শুটিং দেখলাম আর কি, চাক্ষুষ করলাম। তো দেখে ভালো লাগলো, মনে হলো যে না ঠিক আছে অ্যাসিস্ট করতে হবে। তারপর ওকে বললাম তুমি একটু কিছু খোঁজখবর দিও, আমি তোমার সাথে কাজ করতে চাই। ও একটু মানে পজিটিভিটি দেখে আমার একটু উৎসাহ পেয়েছে, যে না ছেলেটা তো রয়ে গেছে এত দূর থেকে এসে এতক্ষণ ধরে, ওরও একটু মায়া হচ্ছে হয়তো। সে এখন আমার ভালো বন্ধু, সে এখন ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিংও করে, মিউজিক করে, মার্শাল আর্টিস্ট, নাম বলছি না। তো ইফ হি মানে যদি এটা শোনে ও বুঝতে পারবে কে। তো যাই হোক, কিন্তু পরে ও আমাকে অনেক কাজ দিয়েছিল, মানে আচ্ছা ওর তারপরে ওর SRFT এর প্লেব্যাক ডিপ্লোমা দুটোতেই আমি অ্যাসিস্ট করেছিলাম অ্যাজ এ চিফ। ওর বাইরের প্রচুর কাজ করেছি ইন্ডাস্ট্রিতে, এবং ওর মা ফিল্ম মেকার, ওর মায়ের ছবিতে আমি অ্যাসিস্ট করেছি। আচ্ছা দেখ আমি তখন শিখতেই চাইছি শুরুর দিকে, তো প্লাস টাকাও আসছিল, সার্ভাইভালও হচ্ছিল, এবং ওরা টাকা পয়সা দিয়ে দিয়েছে ঠিকঠাক সেই সময়। তো এটা একটা ভালো ব্যাপার। তো কাজ করলাম, ছবি শেখা শিখলাম, প্লাস টাকাও পেলাম। কত সাল সেটা? সেটা 13। আচ্ছা 13-14 শুরুর দিকে। তারপর হঠাৎ করে হলো, তারপরে আমি খোঁজ পেলাম যে যাদবপুর আমার এক বন্ধু আছে, এখন প্রেসিডেন্সিতে পড়ায়, তখনও প্রেসিডেন্সির স্টুডেন্ট ছিল, তারপর JNU-তে চলে গেছিল, আমার বাড়ির ওখানে। আচ্ছা তো আমাকে খোঁজ দিল যে এরকম যাদবপুরে একটা ফিল্ম স্টাডিজ বলে ডিপার্টমেন্ট হয়, মাস্টার্স করা যায়। তো আমি দেখলাম যে ঠিক আছে, তো অ্যাপ্লাই করলাম, এন্ট্রান্স দিলাম, তুই জানিস, তুই নিজেও দিয়েছিস, এন্ট্রান্স দিলাম, তো পেয়ে গেলাম। তারপর দেখলাম যে আমার মতো লোকজনের কি দরকার, বেসিক্যালি যারা মফস্বল থেকে এসছে, যারা জানে না সিনেমার কিছু, ফ্যামিলিতে কেউ নেই, এক্সপোজার দরকার টু গ্লোবাল সিনেমা, বেসিক্যালি গ্লোবাল সিনেমা, গ্লোবাল লিটারেচার, এগুলোর এক্সপোজার দরকার। তো ফিল্ম স্টাডিজে পড়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমার এক তো এক্সপোজার পেলাম, কানেকশন বাড়লো, শিখলাম অনেক কিছু, এবং কোথাও গিয়ে না এই ফিল্ম স্কুল বা ফিল্ম স্টাডিজের একটা ট্যাগ থাকলে তোর পিছনে, ইন্ডাস্ট্রিতে বিশেষ করে একটু হলেও তুই যদি এডি হিসেবে কাজ করতে যাস, একটু সুবিধা পাওয়া যায় বলে আমার মনে হয়। কিন্তু ওটা তো পুরোপুরি একটা একাডেমিয়ার সাবজেক্ট, আর এডির কাজটা তো পুরোপুরি ফিল্ম ওয়ার্ক, এই ফিল্ড ওয়ার্ক, এবং ফিল্ম স্কুল থেকে যারা আসছে তাদের হয়তো সেইখানে কিছু। কি বলেছিস, দেখ আমার তখন যেটা দরকার ছিল, আমি বললাম যে আমার জানার দরকার ছিল সিনেমা সম্পর্কে আরো বেশি, গ্লোবাল সিনেমা, গ্লোবাল লিটারেচার, এক্সপোজারটা দরকার ছিল। তো ফিল্ম স্টাডিজে যেটা আমি পেয়েছি, এই জিনিসটা পেয়েছি। আমি প্রচুর ছবি দেখেছি ওই সময়, প্রচুর পড়েছি, থিওরি করতেই হবে, প্র্যাকটিক্যাল আমাদের একটা পেপার ছিল, সেটা নন ফিকশন। সেদিক থেকে যদি বলিস ফিল্ম মেকিং বা ক্রাফট ওয়াইজ কিছু এখানে শিখেছি সেরকম নয় না, কিন্তু কোথাও গিয়ে না আমার একটা নিজের উপর কনফিডেন্স বেড়েছে। আমি সিনেমা দেখেছি, প্রচুর পড়াশোনা করেছি, এবং যেটা ছবি দেখার চোখ তৈরি হয়েছে, যেটা একটা বাইরে থেকে আসা কেউ হট করে একটা ছবি, একটা গোদার বা ত্রুফোর ছবি দেখে, প্রথমবার দেখেছি তখন আমার নামই উচ্চারণ করতে পারতাম না গোদারের, তখন গোদার্থ বলতাম বা ত্রুফাউত বলতাম, ঠিক আছে। পরে এইগুলো তো আমরা বুঝতে পেরেছি, শিখেছি। বা তারকভস্কি, এই ছবিগুলো দেখে আমরা বেসিক্যালি আমাদের যেটা হয়েছে, আমরা এক্সপোজার পেয়েছি সিনেমার। ফিল্ম স্কুলের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, ফিল্ম স্কুলের ছেলেরা তো বিভিন্ন শর্ট ফিল্ম, ডিপ্লোমা, মিউজিক, মানে মিউজিক ভিডিও, যেটা ওদের প্লেব্যাক ছিল, এখন উঠে গেছে বোধহয়। তো ওরা
এইগুলো করলে কি হয়, ওদের একটা নিজেরা কি ধরনের কাজ করতে চাইছি বা আমার ছবির ল্যাঙ্গুয়েজ কি হবে, আমি কি ধরনের ছবি করব ভবিষ্যতে, সেই প্র্যাকটিসটা ওরা করতে পারে। ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে আমাদের সেই প্র্যাকটিসটা নেই, কারণ আমাদের ছবি বানানোর কোনো জায়গা ছিল না। কিন্তু ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে আমরা সিনেমাকে অ্যাজ এ টেক্সট পড়তাম, মানে সিনেমা অ্যাজ এ টেক্সট, মানে বই হিসেবে পড়তাম। যখন আমি অ্যাজ এ টেক্সট সিনেমা পড়ছি, সিনেমাকে ভাঙছি, মানে কাটছি ভাঙছি, মানে সিনেমা তো আমরা অনেক সময় কি হয়, এডিট প্যাটার্নটাও আমরা ব্রেকডাউন করেছি মানে ফিল্ম স্টাডিজে পড়ার সময়। তো সিনেমাকে আমার মনে হয় যদি ভাঙাটা আমরা বুঝতে পারি, তৈরি করাটা বোঝাটা আমাদের ক্ষেত্রে কঠিন হবে না, রাইট? এবং দেখবি মোস্ট অফ দ্য যারা ভালো ছবি বানায় তারা কিন্তু মাথায় এডিট নিয়ে, মানে এডিটটা নিয়ে ছবি বানাতে যায়, মানে পুরোটাই দেখছি, হ্যাঁ দেখছি, এডিটটা মাথায় নিয়ে ছবি বানাতে গেলে এই যে তোরা যেভাবে শুট করছিস, নিশ্চয়ই তোদের একটা প্যাটার্ন আছে যে মাথায় কিভাবে যে কিভাবে শুটটা করবো, কিভাবে কাটবো বা কিছু, এই ছকাটা থাকে না? তো সেই রকমই তো এই ফিল্ম স্টাডিজ পড়ে আমার কিছু এই সুবিধাগুলো হয়েছে। প্লাস যেটা বলছিলাম, ইন্ডাস্ট্রিতে একটা রেসপেক্টের জায়গাও থাকে, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, একটা নন ফিল্ম স্কুল, নন টেকনিক্যাল বা নন অ্যাকাডেমিক্সের সিনেমা নিয়ে যার কোনো পড়াশোনা নেই, সে এসে তার যতটা ঘষতে হয়, আমাদের ক্ষেত্রে একটু হলেও সুবিধা পাওয়া যায়। প্লাস কানেকশন সিনিয়ররা আছে, অনেককে ফোন করে বলে দিতে পারি যে দাদা আমি অ্যাসিস্ট করতে চাই বা কিছু। আমাদের সিনিয়ররাও তো অনেকে ফিল্ম স্টাডিজ থেকে পড়ে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, যেমন উৎসবদা কাজ করছে আমাদের সিনিয়র। তো ভিতু বানিয়েছিল, ভিতু বানিয়েছিল, আরো সিরিজ বানিয়েছিল, কর্কট রোগ বানিয়েছিল, অনেকেই করছে। ইভেন আমাদের সিনিয়র একজন মেঘদূত রুদ্র বলে ছিল, প্রদীপ দা অ্যাসিস্ট করতো জাদুগড়াই। হ্যাঁ, ওই ছবিটাতে আমি অ্যাসিস্ট করেছিলাম। আচ্ছা, জাদুগড়াই তুই অ্যাসিস্ট করেছিলি? আচ্ছা, শুরু থেকে ছিলাম ওর সাথে। সেটা অনেক দিন, 2018 ওই সময়। তো এগুলো তো হয়। আর মানে সিনেমা ফিল্ম স্কুলে পড়লে দেখ, সিনেমা বানানোটা কেউ কাউকে শেখাতে পারবে না, মানে ভিশন তো তোর কেউ তৈরি করে দিতে পারবে না, রাইট? তুই যেটা করতে পারে ল্যাঙ্গুয়েজটা তোর সিনেমার বুঝতে পারিস ফিল্ম স্কুলে পড়লে, এবং টুলস অপারেশন তুই শিখতে পারবি, লেন্সিং ক্র্যাপটাও কিছুটা শিখতে পারবি ফিল্ম স্কুলে পড়লে। কিন্তু তোর ইমেজ মেকিং, মানে ভাবনা, তুই কিভাবে ছবিটা দেখছিস, মানে সিনেমার দর্শন, সিনেমার আমি সেটাই আসছি, পলিটিক্স বা ফিলোসফি সিনেমার, সাইকোলজিক্যাল ক্যারেক্টারের সাইকোলজি, এগুলো তোকে কেউ কোনো ফিল্ম স্কুল শেখাতে পারবে না। অ্যাকচুয়ালি ফিল্ম স্কুল তোকে সিনেমা বানানো শেখাতে পারে না, মানে কাউকেই পারে না, এটা সত্যি কথা। এটা ফিল্ম স্কুলের লোকজনও স্বীকার করবে, জানি না, আমার এটা মনে হয়। কারণ তোকে সিনেমা বানাতে গেলে, তোকে ক্র্যাফটটা আয়ত্ত করতে গেলে তোকে টেকনিক্যাল জায়গাগুলো বুঝতে হবে, সেটা তুই কাউকে অ্যাসিস্ট করেও বুঝতে পারিস। কিন্তু তোর ভিশন, তোর ফিলোসফি, তোর মানে দর্শন বলিস, তোর পলিটিক্যাল ওরিয়েন্টেশন বলিস বা সিনেমেটিক ওরিয়েন্টেশন বলিস, এগুলো তোকে আর্ন করতে হবে সময়ের সাথে সাথে, এক্সপিরিয়েন্স করে। মানে তোকে শিখতে হবে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, তবেই তুই সিনেমাটা মানে ছবি করতে পারবি। মানে আমার মনে হয় ভালো ছবি করতে গেলে এগুলো দরকার, জীবনের অভিজ্ঞতাটা খুব দরকার। মানে ফিল্ম স্কুল থেকে বেরিয়েই আমি একটা ছবি করব, এটা খুব কঠিন। আর এখন যারা ফিল্ম স্কুলে পড়ছে তারা তো সবই গ্র্যাজুয়েশন করেই ঢুকে আছে, তাদের জীবনের কোনো অভিজ্ঞতাই নেই। ঠিক। আমার মনে হয় লাইফের এই আমি যে 12 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট করছি, এই অভিজ্ঞতাটা আমাকে অনেক হেল্প করবে আশা করছি আগামী দিনে আমি যদি ছবি করি। আমি অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস দেখেছি, মানুষ দেখছি, প্রচুর মানুষকে অবজার্ভ করছি, প্রতিনিয়ত কত মানুষ দেখছি। এই অভিজ্ঞতা যা শেখাতে পারে সেটা কোনো স্কুল শেখাতে পারে বলে মনে হয়। এবং তারান্তিনো তো বলেই দিয়েছি, আমি নো ফিল্ম স্কুল, মানে তারান্তিনোকে যদি আমরা সিনেমার একটা পোর্শনের মার্কার হিসেবে ধরি যে ও ভালো ছবি বানায়, যে কটাই বানিয়েছে, যাই বানায়, আমরা তো দেখি ওর ছবি। মানে আমি তো মাসে একবার হলেও একটা ছবি, জ্যাঙ্গো যেমন আমি প্রায় দেখি, ওটা একটা থেরাপির মতো, বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এরকমই, মানে আমি বলছি যে ভালো ছবিটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, মানে এটা ভিতর থেকে আসবে এবং এটা অভিজ্ঞতার মাধ্যমে আসবে, এটাই ব্যাপার। আর রইল বাকি অ্যাসিস্টের কথা, অ্যাসিস্ট করতে গেলে তো অনেক কিছুই করতে হয়, সবকিছুই করতে হয়, আমাদের থ্যাঙ্কলেস জব বলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। থ্যাঙ্কলেস জব বলতে দেখ, মানে আমি যেটা ফেস করি বা ফেস করেছি সেটা হচ্ছে যে, প্রথমত একটা সিনেমাকে শুরু থেকে, মানে স্ক্রিপ্ট লেভেল আমি বাদ দিচ্ছি, স্ক্রিপ্ট লেভেলে তো আমরা ইনভলভ হই না। মানে অনেক সময় কি হয়, ফার্স্ট ড্রাফটের পরে যদি কোনো কারেকশন আসে স্ক্রিপ্টে, তখন হয়তো আমাদের কিছু ইনপুট থাকে। আমাদের যে ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করি অনেক বছর বা যারা ভালো সম্পর্ক আছে যাদের সাথে, তারা অনেক সময় বলে যে পড়ে বল যে এটা কি মনে হচ্ছে, এই জায়গাটা কি করা যায়, তখন আমরা ইনপুট দিই, মানে অ্যাজ অ্যান এডি। সেটা সম্পর্কের ওপর হয়, সব ছবিতে তো ওরকম ভাবে সব ডিরেক্টরের সঙ্গে আমাদের সম্পর্ক তো সেরকম ওরকম নয়।
সবাই আমাদেরকে সেই অ্যাক্সেসটা দেয়ও না। মানে শুধু ফ্লোর ম্যানেজ করার জন্যই হয়তো কোথাও গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা শুধু ফ্লোর ম্যানেজ করার জন্যই গেলাম, এবং যাদের সাথে একবার কাজ করি তাদের যদি ভালো লাগে তারা আবার ডাকে অনেক ক্ষেত্রে। তখন একটা ভরসা পেয়ে যায়, তখন বলে যে ঠিক আছে, যেহেতু আমি নিজেও লিখি, নিজেরও ছবি করার ইচ্ছে আছে, টুকটাক কাজও করছি নিজের কাজ, তো অনেক সময় ইনপুট দিই, সেখান থেকে আমাদের কাজ করা শুরু হয়। এইবার যখন প্রিপারেশনে ঢুকলাম, মানে স্ক্রিপ্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, কাস্টিং শুরু হয়েছে, আমি কাস্টিংটা অনেক ক্ষেত্রে দেখি, মানে ডিরেক্টোরিয়াল টিম থেকে। মানে আমাদের ভাগ থাকে এইভাবে যে একজন চিফ থাকে, একজন সেকেন্ড থাকে, একজন থার্ড থাকে, গিল্ডের নিয়ম হিসেবে বলছি। চিফ যে সে ফ্লোর করে, ইত্যাদি ইত্যাদি করে, ফ্লোর ম্যানেজমেন্ট ইত্যাদি করে। সেকেন্ড যে জেনারেলি সে আর্ট অ্যান্ড প্রপস দেখে ডিরেক্টোরিয়াল টিম থেকে, আর্ট অ্যান্ড প্রপসের কন্টিনিউটি এবং কীরকম কী হবে সেটা দেখে। থার্ড যে থাকে সে কাস্টিউম কন্টিনিউটি এবং কাস্টিউম দেখে, এবং কাস্টিউম ডিজাইনের সাথে তার কোঅর্ডিনেশন। আর্ট যে দেখে তার আর্ট ডিরেক্টরের সাথে কোঅর্ডিনেশন হয়, আর্টের টিমের সাথে। আর চিফ হোলসাম পুরো ব্যাপারটা দেখে। তো আমি জেনারেলি কি হয়, আমি গিল্ড কার্ড যে জবে পেয়েছি, মানে ওদের নিয়ম অনুযায়ী আমি অ্যাজ এ চিফ করার যোগ্যতা আমার আছে, মানে অ্যাজ এ চিফ আমি কাজ করতে পারি, এলিজিবিলিটি আছে। কিন্তু এখনো যেহেতু মানে ওরা আমাদের গিল্ড থেকে আমাদের সিনিয়র কার্ডটা, মানে কার্ডটা ট্রান্সফার করে সিনিয়র কার্ড করেনি, ওই জন্য আমি এখনো চিফ করতে পারছি না। আমি যেটা করি সেকেন্ডারি করি, ফলে আর্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স এবং আর্ট অ্যান্ড প্রপসটা আমাকে ফলো আপ করতে হবে, এবং আর্ট টিমের সাথে কোলাবোরেশনে আমি কাজ করি। তো শুরু থেকে ওই শুরু হয়ে যায় ওটা, এবং কাস্টিংটাও আমি অনেক ক্ষেত্রে দেখি, অডিশন নিয়ে ইত্যাদি করি। তো এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়, প্রিপারেশনে করতে হয়, শুটিংটাকে ফলো আপ করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা ডাবিংও করাই, চিফ দেখা গেল অন্য কোনো প্রজেক্টে ব্যস্ত হয়ে গেছে, আমি ডাবিংটাও করিয়ে দিই, তার জন্য অবশ্য আলাদা পয়সা নিই। তো এই যে 3 মাস 4 মাসের একটা এফোর্ট, ইনক্লুডিং শুটিং, বলছি প্রেপ, শুটিং এবং পোস্ট যদি থাকে আরও বেড়ে যায়। তো এই পুরো এফোর্টটা আমরা দিই। একটা ছবি, সিনেমা, অবশ্যই ফিল্ম ইজ আ ডিরেক্টার্স মিডিয়াম, মানে সিনেমা ডিরেক্টরের মিডিয়াম। এখন আবার অনেকে বলে ওয়েব সিরিজ হচ্ছে রাইটার্স মিডিয়াম। আচ্ছা, তো সিনেমা যেহেতু ডিরেক্টার্স মিডিয়াম, কিন্তু সেটা তো শুধু ডিরেক্টর একা করতে পারবে না সিনেমাটা। সেখানে একটা প্রোডাকশন বয়, একটা স্পট বয় যে চা দেয়, তারও ইনভলভমেন্ট সমান আছে। আবার যে প্রডিউসার যে টাকা দিচ্ছে তারও ইনভলভমেন্ট আছে। তো সবার সম্মিলিত এফোর্টেই কাজটা হয়। কিন্তু সব সময় সর্বাধিক এফোর্ট যারা দেয় সেটা হচ্ছে এডিটিং, মানে শুরু থেকে শেষ অবধি। শুটিং ফ্লোরে সবাই রেস্ট পায়, এডিটের কাজ কিন্তু চলতেই থাকে। একটা শট শেষ হয়ে যায়, একটা সেট শেষ হয়ে গেল, সেটের কাজ, পরের সেট রেডি করানোর যে আর্ট অ্যান্ড প্রপস সে করাতে থাকে, প্রপস রেডি করতে থাকে, কস্টিউমের যে পরের সেটের জন্য কস্টিউম রেডি করতে থাকে। এডিদের কিন্তু কোনো বিশ্রাম নেই, ঠিক আছে? এবং সেই হিসেবে দেখতে গেলে এডিদের টাকা পয়সাও কম, খুব যে বিশাল টাকা পয়সা আমরা পাই সেটা নয়। কিন্তু এখন গিল্ড থেকে কিছু নিয়ম করে দেওয়াতে আমরা ঠিকঠাক টাকা পয়সা পাই, মানে মোটামুটি যেটা চাই সেটা পেয়ে যাই অনেক ক্ষেত্রেই, এবং একটা নির্দিষ্ট রেট বেঁধে দিয়েছে, ফলে এর নিচে দিতে পারবে না। কিন্তু যারা এখনো গিল্ডের কার্ড নেই, অবজারভার, তাদের ক্ষেত্রে সিনারিওটা সম্পূর্ণ আলাদা। তাদের কিন্তু খুব কঠিন, মানে তারা টাকাও কম পায়, খাটতেও হয় বেশি, তাদেরকে ট্রিটমেন্টও করা হয় অন্যরকম, কারণ তারা কোনো সংগঠিত নয়, তারা ইন্ডিভিজুয়ালি হিসেবে কাজ করছে। ইন্ডিপেন্ডেন্ট সেক্টরের সিনারিওটা আলাদা, সেখানে সবাই ইন্ডিপেন্ডেন্ট, কেউ গিল্ডের মেম্বার থাকে না জেনারেলি। কিন্তু মেইন স্ট্রিমের ক্ষেত্রে এটা হয়। আমি যেহেতু মেইন স্ট্রিমে কাজ করি, তো ফলে অ্যাজ এ গিল্ড মেম্বার আমার যে রেসপেক্টটা থাকে সেটা কোথাও গিয়ে অবজারভার, ইন্টার্ন বা যারা নন গিল্ড তাদের ক্ষেত্রে একটু কম থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমরা এত এফোর্ট দিয়ে যাই, এত কাজ করি, খেয়ে না খেয়ে আমাদের ম্যাক্সিমাম সময় ব্রেকফাস্ট মিস হয়ে যায়, লাঞ্চ মিস হয়ে যায়, রাত 12টার সময় হয়তো ডিনার করছি, লাঞ্চ মিস হয়ে গেছে। এইভাবেই কাজ করতে থাকি, নিজের ছবি মনে করেই কাজ করি। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, যদি আমরা একটা ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়, সেটা নিজে যে করছি সেটাও না, অনেক ক্ষেত্রে অনেক সার্কামস্ট্যান্সেসে ভুল হতে পারে। অন্য ডিপার্টমেন্টের ফল্ট, যে কস্টিউম দেখে তার হয়তো ড্রেসারের ফল্ট, যে আর্ট দেখে তার হয়তো আর্টের সেটিংয়ের ফল্টেও কিন্তু সেটা এডি নিজেকে নিতে হবে, কারণ তার ডিপার্টমেন্ট সেটা। আর্ট ডিপার্টমেন্ট মানে আমাকে দায়টা নিতে হবে, কস্টিউম ডিপার্টমেন্ট মানে আমাকে দায়টা নিতে হবে। তো এইগুলো করলে কিন্তু বাজে ব্যবহার, ইনসাল্ট, অনেক সময় কোনো ক্ষতি হয়ে গেলে, একটু প্রোডাকশনের কোনো যদি লস হয়, সেক্ষেত্রে টাকা পয়সাও কেটে নেওয়া হয়। আমার সাথে হয়নি কখনো, হয়েছে। তো এগুলো হয়। প্লাস হচ্ছে তোর আমাদেরকে কেউ মনে রাখে না, ছবি হয়ে যায়, ছবিতে সব থেকে বেশি আমরা কাজ করি, অনেক সময় প্রিমিয়ারেও ডাকে না।
আমার সাথেও হয়েছে এরকম, অনেক ক্ষেত্রে প্রিমিয়ারেও ডাকা মানে ডাকে না, কিছু কিছু আবার ডাকেও, ভালো ট্রিটমেন্টও দেয়। আমি সবাইকে খারাপ বলছি না, সব প্রোডাকশন খারাপ তা নয়। যেমন জিদ্দার হাউসের সাথে আমি নিয়মিত কাজ করি, মানে ওরা কিছু হলে আমাকে আগে বলে, আমি করতে পারি বা না পারি সেটা পরের কথা। এবং ওরা ফ্যামিলির মতো আমাকে খুব ভালো, আমাকে যথেষ্ট ভালো ট্রিট করে। টাকা পয়সার ক্ষেত্রেও আজ পর্যন্ত আমার টাকা পয়সা কোনোদিনও আটকায়নি, কিছুই হয়নি। এবং ইটস লাইক ফ্যামিলি, মানে আমি ফ্যামিলি মেম্বারের মধ্যেই কাজ করি। তো ফলে এরকম থাকেই, মানে এটা ভ্যারি করে। কিন্তু এই জন্য আমি থ্যাঙ্কলেস জব বলছি, কারণ দিনের শেষে গিয়ে আমাদেরকে কেউ মনে রাখে না। মানে ছবি হয়ে যায়, পোস্টারে কোনোদিন আমাদের নাম খুব একটা থাকে না দেখবি। একমাত্র আমি কয়েকটা জিদ্দার হাউসে আবার থাকে, ওদের পোস্টারে কিন্তু, পোস্টারে বা ট্রেলারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরও নাম থাকে। আচ্ছা আচ্ছা, চিফের বা ফার্স্ট এডি বা থাকে, ওরা দেয়। আর আরও দু একটা জায়গায় দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয় না, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কোনো নাম থাকে না। কিন্তু সব থেকে বেশি যদি এফোর্ট দেয় কেউ, সেটা কিন্তু এডিরা, একটা ছবির থেকে শুরু থেকে, মানে শুরু থেকে একদম যখন থেকে স্ক্রিপ্ট লেভেল থেকে যেটা বোঝালাম, সেইভাবে এফোর্ট লাগে এডিরা সবকিছু, মানে কন্টিনিউটির ক্ষেত্রে। এবং সব থেকে যেটা সব থেকে খারাপ জিনিস, সেটা হচ্ছে টাকা পয়সা। আচ্ছা, পেমেন্ট স্ট্রাকচারটা, মানে ধর একজন এডি যে টাকাটা পাচ্ছে, প্রথমত সেটা তো দুবারে তিনবারে দেওয়া হয় না, 4-5 ইনস্টলমেন্ট হয়ে যায়। খুব রেয়ার যেটা তিনটে ইনস্টলমেন্ট দেয়, খুব রেয়ার। মানে আমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, টাকা তো পাইনি, মার গেছে। এরকম এক্সপিরিয়েন্সও আছে যে ছবি শুট শেষ হয়ে, রিসেন্টলি আমার একটা প্রজেক্টে হয়েছে, আমি নাম বলছি না, খুব বড় অ্যাক্টরের হাউস, আমি নাম বলছি না, খুব বড় অ্যাক্টরের হাউস। প্রথমত তার একজন ইপি আছে, তার দুর্ব্যবহার, মানে এত খারাপ ব্যবহার করে, কথাবার্তা বাজে, ফিমেল ইপি, মেয়ে বলে তাকে কিছু বলতেও পারবো না আমরা, একটা কোথাও গিয়ে মোরালি বাঁধে। এবং খুব নোংরা ব্যবহার, তুই তোকারি করা, মানে আমি হয়তো বয়সে তার থেকে অনেক সিনিয়র, ঠিক আছে, কিন্তু সে আমাকে তুই করে বলছে, বুঝতে পারছিস? মানে বেসিক ওরিয়েন্টেশনটা নেই, শিক্ষাটা নেই, এগুলো হয়, মানে এগুলো আমরা ফেস করি। তুই তোকারি করছিস, মানে প্রথম দিন থেকেই তুই বলবে, মানে এটা কেউ এক্সপেক্ট করে যে এটা থ্রোয়িংটাই অন্যরকম, মনে হয় আমরা স্লেভ, বুঝতে পেরেছিস? মানে এমনিতেই তো ইন্ডাস্ট্রি স্লেভ হিসেবে আমাদের ট্রিট করে, ওই জন্যই থ্যাঙ্কলেস জব বলছি। আমরা স্লেভই, বেসিক্যালি আমরা স্লেভই, কারখানায় গিয়ে কাজ করার মতোই। কিন্তু তবুও তো ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকি আমরা, মানে ইটস আ ক্রিয়েটিভ ফিল্ড। সবাই ভাবে যে বিশাল ব্যাপার এডি মানে, কিন্তু অনেক কনসও আছে আর কি। তো রিসেন্টলি মানে বড় হাউস, তারা তাদের একটা ছবি করলাম, শুটিং শেষ হয়ে গেছে, 2 মাস পরে টাকা চাইছি, মানে ফোনই ধরছে না। শেষে বাধ্য হয়ে আমি সেই গ্রুপে লিখলাম, যেখানে সেই অ্যাক্টর কাম প্রডিউসার আছে, সেই গ্রুপে লিখেছি যে কি হলো, আমাদের টাকাটা কবে পাবো, মানে 50% টাকা আটকে আছে, 50% পেয়েছি, ছবি শুট হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। তখন বলছে তুমি কেন গ্রুপে লিখলে, তুমি তো আমাকে, আমি তুমি তো ফোন ধরছো না, তোমাকে ছাড়া কাকে বলবো, তোমাকে ফোনে পাচ্ছি না, টেক্সট করছি, তুমি বলছো জানাচ্ছি, তাহলে আমি কোথায়, মানে কাকে বলবো আমি তো তাহলে কি গুন্ডা নিয়ে গিয়ে তোমার অফিসে যাবো, বলছো তুমি কি আমার থ্রেট দিচ্ছ? মানে এইরকম হয়, মানে এইরকম ব্যবহার আমরা ফেস করি। মানে তুই যে পোলাইটলি কারোর সাথে ভালো কথা বলে, ভালো ব্যবহার করে কাজটা করে বেরিয়ে আসবি, সেই মানে আমি চাই না খারাপ ব্যবহার করতে, কিন্তু ফোর্সফুলি আমাকে করতে হয়, পরিস্থিতি এরকম করে দেয়। আর আরেকটা জিনিস, থ্যাঙ্কলেস জব, কারণ আমাদের কোনো, মানে আমরা টানা মিনিমাম তো 14 ঘন্টা শুট সবাই করে, সেটা 16 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টাও হয়ে যায়। এটা কি মানে শুধুমাত্র মানে ফিচার বা ফিচার ফিল্মের ক্ষেত্রে না, মেগা সিরিয়ালের ক্ষেত্রে ব্যাপারটা বেশি? আর না, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে সিরিয়াল এবং ওয়েব সিরিজের ক্ষেত্রে সময়টা বাঁধা 14 ঘন্টা, এর বেশি করতে গেলে গিল্ডের বা ফেডারেশনের পারমিশন নিতে হবে। সিনেমার ক্ষেত্রে এখনো কোনো লিমিটেশন আসেনি, তুমি চাইলে 24 ঘন্টা শুট করতে পারো, ইফ তোমার কাস্ট অ্যান্ড ক্রিউ যদি কোনো রকম কমপ্লেন না করে এবং প্রোডাকশনের বাজেট থাকে, মানে শিফট যত বাড়বে তত তো টাকাও বাড়বে, তাই না, প্রডিউসারের লস। তো এইটা একটা ব্যাপার, মানে 14 ঘন্টা সিরিজ এবং মেগা সিরিয়ালের ক্ষেত্রে 14 ঘন্টা, আর ফিল্মের ক্ষেত্রে কোনো রকম লিমিটেশন নেই। মানে আমি 22 ঘন্টাও, গত বছর একটা ছবি করলাম, 22-23 ঘন্টাও শ্যুট করেছি, মানে একটা নির্দিষ্ট ছবি ক্ষেত্রে বলছি। আচ্ছা, মানে 5 দিন টানা এরকম 22 ঘন্টা করে শ্যুট, 5 দিন টানা 22 ঘন্টা করে শ্যুট, কিন্তু মানে ব্রেন ফগ হয়ে যায় না? হ্যাঁ, সেটা তো হয়, মানে মাথা কাজ করবে না, স্লো হয়ে যাবে প্রসেস, হয়, কিন্তু কিছু করার নেই, শেষ করতে হতো। তো কাজে তো ভুল ত্রুটিও হবে, এরকম ভুল ত্রুটিও হবে, আমরা চেষ্টা করি, ওইটাই তো বলছি থ্যাঙ্কলেস জব কেন বলছি, আমরা চেষ্টা করবো যে ভুল ত্রুটি না করে কাজটা করতে, মানে সেটা তো ইন্ডিভিজুয়াল মানে স্কিল, এটা অবশ্যই স্কিল। মানে আমার যেমন, আমিও কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজে অ্যাসিস্ট করেছি,
আমার যেটা হয় মানে 12 ঘন্টা ক্রস করলেই আমার মানে একটা তো ফ্যাটিক চলে আসে, প্লাস যেন ভুলে যাই। এটা আসে, আর সব থেকে স্লিপ ডিপ্রাইভড হই না হ্যাঁ প্রচুর। হ্যাঁ মানে ধর হ্যাঁ হ্যাঁ আজকে ভোর 3টে গেলাম, হ্যাঁ বাড়ি 2:30-3টে ঢুকলাম, হ্যাঁ। পরের দিন আবার 7টায় গাড়ি আসছে তুলতে। হ্যাঁ। ও এটাও একটা মজার ব্যাপার, অনেক সময় পিক আপও দেয় না আমাদের। আচ্ছা। মানে কিছু কিছু ক্ষেত্রে বড় হাউসরা দেয়, বাড়ি থেকে হ্যাঁ, পিক আপ ড্রপ দিয়ে দেয়। হ্যাঁ। অনেক ক্ষেত্রে কেউ টালিগঞ্জ থেকে গাড়ি দেবে, ওখান থেকে গিয়ে আবার উঠতে হবে। হ্যাঁ। ঠিক আছে, এর অনেক ব্যাপার আছে, নিয়ম আছে আর কি। তো কিছু কিছু আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু হাউস আছে যারা খুবই ভালো ট্রিটমেন্ট করে, ভালো রেসপেক্টফুলি আমরা তাদের সাথে কাজ করি। কিন্তু মোস্ট অফ দেম মানে আমাদেরকে না, আমি আমাদেরকে খুবই বাজেভাবে ইয়ে করে, মানে খুব বাজেভাবে Treat ট্রিট করে। করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই আর কি, মানে এরা না থাকলে হবে না তাই নিচ্ছে আর কি। মানে এরকম বুঝতে পেরেছি। মানুষ মানে অনেক সময় মানুষ হিসেবেও ট্রিট করে না, মানে এরকমও হয়। না, আমি একবার শুনেছিলাম, আমার এক বন্ধু সেও এডি, সে বলেছিল যে অর্ধেক লোকই নাকি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আসে বা এই ইন্ডাস্ট্রিতে আসে এই কারণে, কারণ ফ্রিতে খাবার পেয়ে যায়, প্লাস হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ আর কি, মানে যাতায়াতের কোনো টাকা লাগে না। মানে অবভিয়াসলি প্যাশন থাকে, প্যাশন হচ্ছে মূল বিষয়টা, কিন্তু অনেকে আসে এখানে একটা নাকি। মজার, আমাদের একটা ইন্ডাস্ট্রির ভেতরই মানে আমাদের একটা মজার টার্ম আছে। হুম। সেটা হলো আমরা নিজেরাই খিল্লি করি যে কিরে তোকে কে খবর দিয়েছে যে এখানে মানে কোটান কোটে এরকম যে কিরে হ্যাঁ, তোকে তোকে এই জন্য এসছিস না যে 3 বেলা খেতে পারবি, Exactly, এই জন্য হ্যাঁ, এসছিস এটার কথা না? বলছিলাম, 3 হ্যাঁ। বেলার খাবারটা হয়ে যাচ্ছে, কাজ করে টাকাও পাচ্ছিস আবার। তো ওই রকম আর কি, মানে এটা তো হয়, মজা চলতে থাকে। কিন্তু না মানে সেটা তো দেখ, এই তো ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি যেমন মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যেভাবে কাজ করি অনেক সময় আমার খাওয়াও হয় না, লাঞ্চ মিস হয়ে যায়, ব্রেকফাস্ট মিস হয়ে যায়। ঠিক আছে, খাওয়ার যে নেই তা কিন্তু নয়, বা আমাদের দিচ্ছে না তা নয়, সময় পাচ্ছি না। মানে একটা লোকেশন শেষ হচ্ছে, পরের লোকেশনে যাওয়া, আর্টিস্ট রেডি করা, সেট রেডি করা, তাড়াহুড়ো, মানে টাইম ইজ মানি এখানে। একদম ঠিক আছে, মানে তোর এক মিনিট মানে 1000 টাকা লস, এরকম ব্যাপার আর কি। তো প্রোডাকশনকে আমাদেরও দায়িত্ব থাকে যে এই সময়ের মধ্যে সিনগুলোকে তুলে দেওয়া, এটাও আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, মানে রেডি করে তুলে দেওয়া। তো আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে মানে আমি খাবার খেতে পারি না, শরীর খারাপ হয়, বা রাত 12টার সময় বিরিয়ানি আসে, দুপুরে তো লাঞ্চ করিস নি, রিচ বিরিয়ানি, সারাদিন না খেয়ে বিরিয়ানি খেতে হবে, এরকম হয়। অনেক সময় খাইও না, স্কিপ করে যাই, কি করবো, বিস্কিট ফিস্কিট খেয়ে নিলাম, এটাও হয়। বা নিজে হয়তো একটু ফল ক্যারি করছি বাড়ি থেকে, বা বিস্কিট ব্যাগে থাকলো, এরকম অনেক সময় হয়, সেগুলো খেয়ে নিয়ে আর কি করবো। আবার কোনো কোনো প্রোডাকশন খুব ভালো, ওরা হয়তো টাইম নেই খাওয়ার, আউটডোর লোকেশনে খাওয়া দাওয়া মানে শুটিং হচ্ছে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত অন্য জায়গায় আছে, ওরা আমাদের হাতে রুটির মধ্যে চিকেন টিকেন দিয়ে রুটি রোল মতো করে এনে দিয়ে দেয়, হাতে হাতে রানিয়ে খেয়ে নিচ্ছি। এগুলোও হয়, মানে ডিপেন্ডস আর কি কিরকম। হ্যাঁ, এটা সব কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মিস হয়, কিছু ক্ষেত্রে হয়, হতে থাকে। এটা আমি একটা এটা বলে দিলে আমার কনসেপ্টটা ইয়ে হয়ে যাবে। আইডিয়া, একটা আমার ফিল্মের আইডিয়া আছে, যেটা কিনা আমি দেখি, এবং এই ছবিটা আমি করতে গেছিলাম 2020 নাগাদ, লকডাউনের আগে আগে। এবং সেখানে একজন প্রডিউসারও পেয়েছিলাম। খুব 1.5 লাখ টাকার ছবি, ওইভাবে করা, কিঞ্জলকে কাস্ট করে। না না না, একটা কিঞ্জল, যে হীরালাল। হ্যাঁ, কিঞ্জলের সাথে আমার ওখানেই পরিচয়, এবং কিঞ্জল আমার ভালো বন্ধুও হয়ে যায় তারপর থেকে। এমনি একটা ছবি করার কথা চলছিল আমার। তো সেই ছবির আইডিয়াটা হচ্ছে মানে আমি এই বাড়িতে থাকি, এখান থেকে কানেক্ট করে আর কি আইডিয়াটা। এবং আমার মনে হয় যে এই ধরনের গল্প আমার বলা উচিত। মানে আমি যখন আরো কিছু মোমেন্ট বলবো তাহলে বুঝতে পারবি, মানে সিনেমা। আমরা কি যাচ্ছি? আচ্ছা, যেটা হয় যে আমি আমার মায়ের খুব কাছের ছিলাম, মানে মায়ের খুব ক্লোজ ছিলাম। আমার মা 2023-এ মারা যায়, জানুয়ারি মাসে শুরুর দিকে। তো মা চলে যাওয়ার পরে আমার একটা খুব লো ফিল করি আমি, ফিজিক্যালি এবং মেন্টালি লো, খুবই লো হয়ে যাই। আর আমার একটা সমস্যা হচ্ছে আমি খুব বেশি এক্সপ্রেসিভ নই। মানে আমার মা চলে গেছে, আমি 1.5 মাস হসপিটালে, মা ছিল এবং ক্যান্সারে মারা গেছেন, হ্যাঁ, ব্লাড ক্যান্সার। তো ওই 1.5 মাস আমি হসপিটালে যাওয়া আসা, পরিশ্রম, খাওয়া না খাওয়া। তখন আমার একটা ছবির প্রেপ চলছিল, মানুষ বলে, জিদ্দার হাউজের একটা ছবি। বাংলাদেশের ডিরেক্টর ছিলেন সঞ্জয় সমাদ্দার, ওরা আমাকে যথেষ্ট স্পেস দিয়েছিল। আমি হসপিটালে যাচ্ছি, সেখান থেকে প্রেপে যাচ্ছি। ইভেন শুটও শুরু হলো, তখনও মা হসপিটালাইজড। তো মা মারা যাওয়ার পরে আমার একটা এনার্জি লেভেল
চূড়ান্ত ড্রপ করে। এবং তারপরে আমি কিছুদিন কাজ করিনি, আমি খুবই একা একা থাকতাম। আর আমি যেহেতু শেয়ার করতে মানে পারি না, আমার সমস্যা আছে, আমি বেশি বলতে পারি না, আমি কাঁদিও নি মা চলে যাওয়ার পরে, এখনো তারপরে কাঁদিও নি কখনো, তো এটা আসেনি। তো আমার এইটা একটা মা চলে যাওয়ার পর না আমি খুবই লো হয়ে যাওয়াতে আমি ভেবেছিলাম যে আর আমি সিনেমা বা এইগুলো করতে পারবো না, বা এন্থু পাচ্ছিলাম না। কারণ মা আমার থ্রু আউট আমার জার্নিতে সাপোর্ট সিস্টেম ছিল, এবং আমি এত লড়াই করেছি, এত সাপোর্ট করেছে, তারপরে মা আমার সাকসেসটা দেখে যেতে পারলো না যে আমি নিজে ছবি করবো, বা এটার জন্য মেন লড়াই নিজে ছবি করার জন্য। তো সেইটা দেখে যেতে পারলো না, এটাও একটা আমার খুব কষ্ট দেয় আর কি, মানে এখনো। তো জানি না মানে ছবি করতে পারবো কিনা জানি না সত্যি সত্যি, কিন্তু যদি করতে পারি কখনো, এটা আমার মায়ের প্রতিও একটা কৃতজ্ঞতা বা ট্রিবিউট হবে আর কি ছবি। তো যেটা আমি বলছিলাম, মানে তুই যে প্রশ্নটা করলি সেটার পরিপ্রেক্ষিতে বলে, আগেও আমি একবার বলছিলাম যে আমরা তো সবাই ছোটবেলা থেকে বেসিক্যালি মিডল ক্লাস বাঙালি পরিবারে যেটা হয় আর কি, মানে সবাই পড়াশোনাটা তো আমরা এইভাবেই করি যে মানে আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে করা যায় মানে এরপরে ভালো করে কিছু একটা চাকরি বাকরি পাবো বা কাজ পাবো, পড়াশোনা করে চাকরি করব। মধ্যবিত্ত বাঙালি পরিবারের মুখোশ আরো বেশি সরকারি চাকরির একটা টেন্ডেন্সি আছে। তো আমিও সেদিক থেকেই শুরু করেছিলাম। তারপর যাই হোক, কেন আমি কিভাবে এলাম সেটা তো আমি বলেছি সিনেমাতে। কিন্তু আমার তো প্রচুর বন্ধু বান্ধব আছে যারা এখনো চাকরি করে, সংসার করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা 10টা 5টা ডিউটি করে। তো তাদের অনেকের মধ্যে ইচ্ছে ছিল যে হয়তো কেউ গান করবে, কেউ লিখবে, কেউ ছবি আঁকবে, বা কেউ মিউজিশিয়ান। তারা কিন্তু সেটা হতে পারেনি, মানে যারা সেটা করতে পারেনি, হয়তো আগামী দিনে করলেও করতে পারে, কিন্তু আমি বলছি সেটাকে প্রফেশন হিসেবে নিতে পারেনি। সেটা শখ শৌখিনতা থেকে হয়তো মাঝে মধ্যে করে, বা যে প্যাশনটা নিয়ে শুরু করেছিল সেটা থাকেনি, সেটা নষ্ট হয়ে গেছে জীবনের নানান চাপানোতর, সংসারের প্রেশার ইত্যাদি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা করবো ভেবেছি সেটাই করছি। এটা কিন্তু সবাই পারে না করতে। না, আমি হয়তো ছবি বানাবো বলে এসেছি, এখনো ছবি ফিচার ফিল্ম বানিয়ে উঠতে পারিনি, কিন্তু আশা রাখছি আগামী দিনে বানাবো। তো কিন্তু আমি এই ফিল্ডেই আছি, মানে যেটা আমি করতে ভালোবাসি সেই ফিল্ডেই আছি, এবং সেটাই করছি, সেটাই আমার ব্রেড অ্যান্ড বাটার। তো সেদিক থেকে আমি লাগি। তো আমি এবার একটা ছবি বানাবো প্ল্যান করেছিলাম, শর্ট ফিল্ম, বছর 5 আগে, 2020 সাল লকডাউনের আগে শুরুর দিকে। তো সেখানে আমি একজন প্রডিউসার পাই, আমাদেরই বন্ধু বান্ধব একজন, সে একটা অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে চায়। ছবিটা হচ্ছে কলকাতা শহরে বয়স্কদের সংখ্যা বাড়ছে, ঠিক আছে? আমার কনসেপ্টটা রিভিল হয়ে যাচ্ছে, যাই হোক রেজিস্টার করা আছে আমার, অসুবিধা নেই, কেউ করলে আমি ছাড়বো না। তো কলকাতা শহরে বয়স্কদের সংখ্যা বাড়ছে। তো রিসেন্টলি একটা পরিষেবা চালু হয়েছে, রিসেন্টলি মানে তখনই আর কি, 2019-20 যে এই বয়স্করা তো বাড়িতে একা থাকে, ছেলে মেয়েরা বিদেশে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে সাউথ কলকাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই বয়স্ক মহিলা বা পুরুষদের সঙ্গে কথা বলার জন্য একটা পরিষেবা চালু হয়, যেটা ঘন্টা বেসিসে টাকা দিয়ে শুধুমাত্র কথা বলবে, শেয়ার করবে, শেয়ারিং। তো আমার গল্পটার সূত্রপাত ওখান থেকে, আমার একটা খবর বেরিয়েছিল, আমি খবরটা দেখেছিলাম, তারপরে এটা নিয়ে ছবি করবো প্ল্যান করি। আমার এক বন্ধুর সাথে, সে এসআরএফটে, ওর সাথেও আলোচনা হয়, একদিন কথা বলছিলাম, তো ও বলে যে এরকম এই খবরটা আমিও দেখেছি, ছোট ছবি করবো প্ল্যান হয়, একজন অ্যাক্টরের সাথে কথাও হয়। ছবিটা করা হয়ে ওঠেনি প্রোডাকশন রিলেটেড ইস্যুতে। কিন্তু আমি যে বাড়িতে থাকি, মানে এখন যে বাড়িতে ভাড়া থাকি, আমি ভেবেছিলাম যে যদি আমি ছবিটা করি, আমার এই বাড়ির ল্যান্ডলেডিকে সেই ছবিতে কাস্ট করবো, ওনাকে নিয়েই ছবিটা করবো, বাকি সব রিয়েল, মানে অ্যাক্টর থাকবে, উনি রিয়েল থাকবে। কারণ উনি ওরকম হাজবেন্ড মারা যাওয়ার পর একা একা থাকতেন, কাজের লোক আছেন, কিন্তু ওনার মেয়ে বাইরে থাকেন, আমরাই নিচে ভাড়া থাকি। তো আমরাই ওনার বলতে গেলে সব থেকে কাছে, দৈনন্দিন কথাবার্তা। উনি স্কুল টিচার ছিলেন, ওয়েল রেড, প্রচুর পড়াশোনা করেছেন, এবং ওনার আমি জীবনের যে লোনলিনেস, একা থাকার যে ইয়েটা, সেটা আমি দেখতে পারতাম।
কাছ থেকে দেখতে পেতে। কাছ থেকে দেখতাম, এবং আমি ওনার সাথে কথা বলতাম প্রচুর এসে ডেইলি বেসিস, কারণ এটা আমার রিসার্চের একটা পার্ট ছিল। তো উনি একা থাকতেন, আমিও যখন কাজ থাকতো না বাড়িতে থাকতাম, উনি আমাকে দুপুরে ডেকে খাওয়াতেন, খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন, গল্প করতেন, ওনার জীবনের গল্প করতেন। উনি স্টুডেন্ট মানে টিচার লাইফে, স্টুডেন্ট লাইফে গল্প। উনি সিইউতে যখন পড়তেন, উনি বাংলা পড়েছেন, তো উনি বিএডে টপার ছিলেন, ইত্যাদি ইত্যাদি গল্প করেছেন। মানে বিএড তখন বিটি ছিল বোধ হয়, ওরা টপার ছিলেন, মাস্টার্সে ভালো রেজাল্ট, শঙ্খ ঘোষের বোনের সাথে পড়তেন, নানান গল্প উনি করতেন, আমি শুনতাম। এবং কোথাও কোথাও গিয়ে আমার স্ক্রিপ্টটাকে ডেভেলপ করতে সাহায্য করতো এটা। তো গত বছর উনি মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন, এবং ওখানে গিয়ে ফোনে কথা হতো মাঝে মধ্যেই, কি খবর, তো ইয়ে করছে, কেমন আছিস। আমার মা চলে গেছে তখন, উনি মা চলে যাওয়ার পরেও যথেষ্ট আমার খেয়াল রাখতেন। এবং তারপর উনি চলে গেলেন মেয়ের কাছে, এবং গত বছর জুলাই মাসে 29 তারিখে উনি মারা যান। ঠিক আছে, উনি মারা যান। আমার মা চলে গেছে, মায়ের পরে যদি কাছের ডেলি বেসিসে আসলে আমার কথা হতো, মাদার ফিগার উনি ছিলেন। তো উনি চলে যাওয়াতেও আমি একটা বড় শখ আমার কাছে এটা। মানে আমি ওইটা প্ল্যান করছিলাম, ছবিটা শুট করবো ইত্যাদি। ওনার 82 অ্যারাউন্ড 83 এরকম এজ, এবং যথেষ্ট হাঁটাচলা করতে সমস্যা হতো, কিন্তু মাথা শার্প ছিল, কথাবার্তা বলতেন আমাদের সঙ্গে, মজা করতেন। আর ওনার কথা বলার একটা প্যাটার্ন ছিল, উনি সবসময় কবিতা দিয়ে শুরু করতেন, বা চর্যাপদের একটা শ্লোক দিয়ে শুরু করতেন কথা বলা, বা রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে শুরু করতেন, এরকম অদ্ভুত। বা কিডসের একটা লাইন বলে শুরু করতেন, খুব ইন্টারেস্টিং। তো মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, ওকে এখানেই বসে আছে, উনি এখানেই বসে থাকতেন। তো আমি মানে উপরে আসতে পারি না, চাবি আমার কাছেই থাকে, উপরে আসতে পারি না, স্মৃতিগুলো এত খারাপ লাগে। তো ওই ছবিটা আমার আর করা হবে না, মানে কিন্তু মানে আমি জানি না করতে পারবো কিনা, মানে হয়তো মানে আর্ট অ্যাক্টারদের নিয়ে করতে হবে, রিয়েল ছবিটা তো আর হলো না। তো আমার মনে হয় যে আমি যদি ছবিটা করতে পারতাম, ওই ছবিটা, আমার যে এতদিনের একটা লড়াই, এই যে ছবি করতে চাওয়ার যে, মানে হয় না কিছু কিছু মুহূর্তে আমরা ফিল করি যে আমি এই কাজটা করতে এসেছি, এটাই আমার জন্য হয়তো ছিল, মানে হয়, মানে এটা হয়। তো আমি যখন ভেবেছিলাম ওনাকে নিয়ে ছবি করব, তো আমি যদি ছবিটা করতে পারতাম, সত্যি সত্যি ওই মুহূর্ত, মানে ওটা আমার কাছে একটা সাকসেস ছিল। মানে আমি হয়তো বড় ছবি করবো আগামী দিনে, বড় বাজেটের ছবি করবো, কমার্শিয়াল ছবি করবো, যাই করি, মেন স্ট্রিমের ছবি করলাম বা অল্টারনেটিভ ছবি করলাম, ফেস্টিভ্যালের ছবি করলাম, কিন্তু ওই ছবিটা কি করতে পারলাম না ওনাকে নিয়ে, এইটা আমার কাছে একটা অদ্ভুত রিয়েলাইজেশন। মানে আমার মনে হয়েছিল যে, মানে পরে আমি তখন ভেবেছিলাম যে প্রপার গুছিয়ে করব ক্যামেরা নিয়ে, কিন্তু আমি যদি ওটা ডেইলি বেসিসে ওনাকে ছোট ছোট করে মোবাইলেও শুট করতাম, তাহলে হয়তো আমার এই রিগ্রেটটা থাকতো না যে ছবিটা হচ্ছে না। এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে যে যখন যেটা করার তখন সেটা করে নিতে হবে, না হলে ওই পরে করব গুছিয়ে করব ভাবতে গেলেই মুশকিল। সেটা, আর ওই ছবিটা ওনাকে নিয়ে আর ওই ছবিটা আমার হবে না, হয়তো ওই ছবিটা আমি অন্য রিয়েল অ্যাক্টার নিয়ে, মানে রিয়েল মানে অ্যাক্টার নিয়ে সেইভাবে হবে না, সেইভাবে হবে না, মানে ডকুমেন্টেশনের প্যাটার্নে যেভাবে ছবিটা করবো ভেবেছিলাম সেটা আর হবে না, এটা একটা ব্যাপার। আর যদি কাজের ক্ষেত্রে মুহূর্ত বলিস, যেটা তুই জিজ্ঞেস করছিলি, এই রিসেন্টলি একটা ছবি, 4-5 দিন আগে একটা ছবি শুট করে এলাম, যেখানে একটা রাস্তায় সিন ছিল যে একটা বাচ্চা ছেলেকে তার বাবা বেলুন কিনে দিচ্ছে, আর আমাদের লিড ক্যারেক্টার বাচ্চা ছেলেটা দেখছে, তার কারণ ওর বাবা নেই। ওটা দেখে ওর খারাপ লাগছে, ওর হাতের আইসক্রিম খাওয়া ধরা ছিল, আইসক্রিমটা গলে যাচ্ছে, ও শোকে আছে, মানে ও খারাপ লাগছে, দুঃখ লাগছে, ওইটা ইমেজটা দেখছে। তো এরকম একটা ওপেন রাস্তা, হাটের মধ্যে, এটা একটা রিয়েল হাটে আমরা শুট করছি, প্রচুর লোক চারিদিকে, ক্রাউড কন্ট্রোল করতে পারছি না। ওখানে আমাদের প্রজেক্টে যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল সে অসুস্থ ছিল, আমি বেশিরভাগ সময় ফ্লোর করেছি, আমি আর্টটাও দেখছিলাম ওখানে। তো ওখানে এবার বেলুন দেওয়ার সিকোয়েন্সটা হয়ে গেছে, আমি অন্যদিকে ক্রাউড কন্ট্রোল করছিলাম। এইবার ওটার আবার শটটা ভালো পছন্দ হয়নি, আবার রিটেক হবে, না সরি, মাস্টারটা হয়ে গেছে, ক্লোজ নেবে। তো এইবার প্রচুর ভিড়, মানে কেওস চারিদিকে, ডিওপি তো সময় বয়ে যাচ্ছে, ডেলাইট শেষ হয়ে যাচ্ছে, ডিওপি চিৎকার করছে তাড়াতাড়ি রিসেট করো, সমস্ত কিছু এসব হচ্ছে, রিসেট করছে সবাই, চুরুচি করছে। এরকম সময় বেলুনটা নিয়ে যাবে, তখন ডিওপি জিজ্ঞেস করছে কি বেলুন, রেড বেলুন ছিল, রেড বেলুনটা দাও, ডিওপি বলছে। তো আমি যেহেতু একদম রিসেন্ট, আমি ওই জন্য মনে করে বলছি, বলছে রেড বেলুনটা দাও। আমি বলছি না, ওটা তো পিঙ্ক ছিল, পিঙ্ক নিয়েছিল মাস্টার। বলছে না, রেড নিয়েছিল।
আমি বলছি না, পিঙ্ক নিয়েছিল। ফ্লোরের মধ্যেই, মানে ফ্লোর একদম চারিদিকে লোকজন জমা, সব সব লোক, মানে 150-200 লোক ওখানে। আর ডিওপির সাথে আমি আর্গুমেন্টে আছি, সব থেকে ক্যামেরা বেশি কে থাকে? ডিওপি। ক্যামেরার ফ্রেমে চোখ থাকে, আমি তো রিয়েল দেখেছি। তো তখন ডিওপি বলছে যে না, রেডি নিয়েছিল, তুই তর্ক করছিস কেন, আমাকে বলছে। আমি নাম বলছি না ডিওপি, সে ভালো ভালো, মানে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো মানুষ আর কি। ওই হিট অফ দ্য মোমেন্ট না, ওটা শুটিং এর রোদের মধ্যে ওপেন এয়ারে দুপুর 1টার সময় শুট করছি, খাওয়া দাওয়া নেই, খেতে পারিনি ঠিকঠাক, আউটডোরে যা হয়, গরম। তো আমি বলছি ঠিক আছে, শর্টটা চেক করো, এই ক্লিপটা দাও, আমার ছেলেকে বলেছি। তখন যে আমাদের ব্লক শিট লিখছিল এডি, আমি বললাম ক্লিপ নাম্বারটা বলো মাস্টারের। তো সবাই ভাবছে হয়তো যে আমি ভুল দেখেছি বা কিছু হবে, মানে হয় না যেটা, যে ডিওপি বলছে, মানে সে তো সবসময় চোখ দিয়ে আছে ক্যামেরায়, রাইট? আমি তো সাধারণ চোখে খোলা ঘোরাফেরা করছি, তার মধ্যে দেখেছি। তো খুঁজে খুঁজে ক্লিপ নাম্বারটা বের করা হলো, তখন ডিওপি আর কিছু বলেনি, ওটা পিঙ্কি ছিল না। এই যে অবজারভেশনটা, আমি আমি এক ঝলক দেখে আবার বেরিয়ে গেছি যে ও কি নিয়েছিল। আমার চারিদিকে স্ক্যান করছি, তো আমি কন্টিনিউটি, এটা আমার পার্ট, কন্টিনিউটি দেখা। তো এইটা স্ক্যান আমি করে নিয়েছি, আমি আমি তো কনফিডেন্ট যে ওটা পিঙ্কি ছিল। কিন্তু যেহেতু আমি এডি এবং উনি ডিওপি, ডিরেক্টর বলছে ঠিক আছে দেখা হোক। ডিরেক্টর তো ভরসা পাচ্ছে না যে আমি ভুল করতেই পারি, মানে এটা হয়, অনেক সময় ভুল হয়, হয় না বলবো না, সবারই হয়। কিন্তু আমার এইগুলো খুব মেমোরিতে থাকে, মানে আমি আমার অবজারভেশন পাওয়ারটা ভালো। তো আমি দেখে নিয়েছিলাম যে ওটা আছে, কারণ কন্টিনিউটিটা দেখাও তো আমার দায়িত্ব। তো যখন এটা হলো 200 লোকের সামনে, আমি ঠিক ছিলাম বললো, তো ডিওপি তখন স্বীকার করলো না ঠিকই আছে, ওটা পিঙ্কি ছিল। তো এইটা আমার কাছে একটা বড় পাওয়া, যে এতদিনের এক্সপিরিয়েন্স, এই যে আমার অবজারভেশন পাওয়ারটা তৈরি হয়েছে। তো এইটা আমার কাছে পাওয়া, যে আমি যে এসছি যে ফিল্ডে, সেটা আমি ভুল করিনি। মানে আমার মনে হয় আমার মধ্যে জিনিসপত্র, মানে যাই করি আমি, কারণ মানে কিছু হলো জিনিসগুলোই হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছবির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল না, মানে এই অবজারভেশন পাওয়ারটা যদি আমার থাকে, আমি ছবি করতে গেলে এটা কাজে লাগবে। এটাই তো তৈরি হয় দিনে দিনে, মানে যত কাজ করবো এক্সপিরিয়েন্স হবে, এগুলোই তো আমরা আয় করবো। মানে ক্রাফট তো সবাই শিখে নেবে, মানে সেটা তো দেখলেই শিখে যাবে, মানে তো। কিন্তু এই যে অবজারভেশন পাওয়ারটা তো কেউ কাউকে শেখাতে পারবে না, যেটা সময়ের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে হয়। তো এটাই বলা, যে মানে এটাও একটা, তখন মনে হয় যে না ঠিক আছে, মানে তো এফোর্টটা যেটা দিয়েছি সেটা কাজে লাগছে, ঠিক জায়গায় এফোর্ট দিয়েছি, এটা মনে হয় এই ব্যাপার। আরেকটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা বললে, মানে এটা আমাদের মেন স্ট্রিমের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এটা কিছুই না, মানে আমারও ভুল ছিল না, মানে ভুল হওয়ার এক্সপিরিয়েন্স। মানে সবসময় যে ঠিক হই তা নয়, ভুল হওয়ার এক্সপিরিয়েন্স। কিরকম? ওই জিদ্দার হাউসের একটা ছবি করছিলাম, মানুষ বললাম 2023 সালে। তো ওখানে ছবিতে জিদ্দা একটা বাইক চালায়, ঠিক আছে? তো বাইক, ওটাতেও আমি আর্ট অ্যান্ড ক্রাফট দেখছিলাম, বাইক চালায়, সেই বাইকের সাথে হেলমেটও লাগবে। তো এইবার আমরা শুট করছিলাম পৈলানের ওদিকে, মানে জোকা ফোকা ছাড়ি, ওখানে একটা স্কুলে শুট ছিল। তো জেনারেলি আর্ট ডিপার্টমেন্টের একটা ট্রাঙ্ক থাকে, সেই ট্রাঙ্কে যে কন্টিনিউটি জিনিসগুলো তোলা থাকে। তো আমাদের কাজ হয় ফ্লোরে গিয়েই আগে আর্টের অ্যাসিস্ট্যান্টকে বা সেটিংকে জিজ্ঞেস করা, যে আজকে যে যে জিনিসপত্রগুলো কন্টিনিউটি আছে সেগুলো কি এসছে, সব আছে তো কাছে, চেক করে নেওয়া বা জিজ্ঞেস করে নেওয়া, জেনে নেওয়া। তো সেদিন স্কুল ছুটি, বিকেলের দিকে একটা সিন ছিল, ঠিক বিকেলের আগে আগে, মানে 2:30 থেকে প্রসেস শুরু হয়েছে, 3:30 4টে নাগাদ রোল করবো, শীতকাল, প্রচুর স্কুলের বাচ্চা এসে জিপ লাগানো আছে। জিদ্দা জাস্ট বাইক নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে স্কুল থেকে, এটা একটা সিন। তো আমি সকালে গিয়ে জিজ্ঞেস করেছি সব মালপত্র এসছে তো কন্টিনিউটি, ওরা আর্ট অ্যাসিস্ট্যান্ট বলেছে হ্যাঁ এসছে। আমি আর ভরসা করেছি, ছবির 20 দিন শুট হয়ে গেছে, মানে ওরা 21টা বহুত দিন শুট চলছে, সব ওরকম ভুল তো হয়নি কখনো, আমি ভরসা করেছি। এইবার খেতে খেতে লাঞ্চ ব্রেক হয়েছে, শটে যাব। তখন আমি আর্ট ডিপার্টমেন্টের লোকটাকে বলেছি, তাহলে এবার ওই সিনটা যাবো তো, দাদার বাইক তো চলে এসছে, হেলমেটগুলো বের করে দাও, ঠিক আছে? তো ঠিক আছে, এবার টাঙ্কি গিয়ে দেখি হেলমেটগুলো নেই।
হেলমেট তো লাগবে, ডিরেক্ট কন্টিনিউটি। বাড়ি থেকে বেরিয়েছে মেয়েকে নিয়ে হেলমেট পরে, আর ফিরবে স্কুল থেকে নিয়ে হেলমেট ছাড়া, এটা তো হতে পারে না, এটা তো বিশাল কন্টিনিউটি চার। তো এইবার খোঁজ হেলমেট কোথায় শুরু হয়েছে। আমাকে ইপি বলছে যে তুমি তো আগে সকালে এসে দেখে নাওনি কেন, তো তোমার দেখে নেওয়া উচিত ছিল। দেখে নেবো কি, জিজ্ঞেস করেছে, ওরা বলেছে আছে, এটা তো কন্টিনিউটি জিনিস, এটা তো ট্রাঙ্কেই থাকবে। বলছে না, হেলমেটটা আমি দিয়েছিলাম, আমার হেলমেট ছিল, আমি বাড়ি নিয়ে চলে গেছি, অফিসে আছে ওটা চিন্তা। আমি সেটা কি আমার ভুল? বলছে তুমি তো একবার দেখে নেবে। আমি বলছি তা তুমি নিয়ে যাবে কেন ট্রাঙ্ক থেকে জিনিসটা, সেটা তো ভুল। মানে এইবার বাচ্চাটার হেলমেটটা ওটাও নেই, ওটা হচ্ছে ও বাড়িতে রেখেছে, আর দাদার হেলমেটটা অফিসে রেখেছে, দুটোই ওর কাছে আছে, ইপির কাছে, ও নিয়ে চলে গেছে। এইবার এইটা নিয়ে গেচাল শুরু হয়েছে, টেলাইট পড়ে যাচ্ছে, প্রচুর লোক, বাচ্চা কাচ্চা সব সেটিং, জিপে ক্যামেরা লাগানো। জিদ্দার কাছে কেউ এটা বলে দিয়েছে যে এরকম হেলমেটের জন্য আমরা জিদ্দা জিজ্ঞেস করতে লেট হচ্ছে কেন, এত টেলাইট পড়ে যাবে, নিজের প্রোডাকশন, প্রডিউসার তো টাকা বেরিয়ে যাবে, আবার শুট করতে হলে, রিশুট করতে হলে, স্বাভাবিক এটা তো। এইবার জিদ্দা বেরিয়ে এসেছে, এসে ইপি, আর্ট ডিপার্টমেন্ট, আমি সবাই পরপর দাঁড়িয়ে গেছি, আর ইপি এসে বলতে দাঁড়িয়ে যাও, তারা যা বলবে শুনে নেবে, কিচ্ছু করার নেই, সবার ভুল। আমি বলছি আমার ভুল কোথায় এখানে? বলছে না তোমারও ভুল, তুমি এসে দেখোনি কেন, হাতে নিয়ে চেক করে। ঠিক আছে চলো, ভুল। আমরা সবাই দাঁড়িয়েছি, জিদ্দা এসে তো যা তা বললো তোমরা সিনসিয়ার নও, এরকম কাজ করলে বেরিয়ে যাও ফ্লোর থেকে, তোমাদের দরকার নেই, হ্যান ত্যান যা তা বললো। তো আমাদের তিনজনকেই। ওই ইপি বলছে দাদা এটা আমারও ভুল। আমি বললাম এটা আমারও ভুল। ঠিক আছে, আর্ট ডিরেক্টর বলছে, আর্টের অ্যাসিস্ট্যান্ট বলছে এটা আমারও ভুল, ট্রাকটাও আমি চেক করিনি, আমি বলে দিয়েছি ওকে। বলছে না আমি ওসব জানি না, আজকে যদি শ্যুটটা না হয় কত টাকা আমার লস হবে তোমরা জানো? তোমরা কেউ সিনসিয়ার নও, এইভাবে কাজ করতে হবে না, তোমরা বেরিয়ে যাও ফ্লোর থেকে সব। ঠিক আছে, লোকজন প্রচুর, প্রায় 300 জন, 200 জনের ইউনিট, আরো লোকাল, আরো জুনিয়র আর্টিস্ট ফার্টিস্ট, আর লোকাল লোকজন। তার মধ্যে মানে অপমানিত হয়ে আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তো তারপরে হেলমেট তো দুজন আনতে চলে গেছিল ততক্ষণে, আগেই বাইক ফাইক নিয়ে। মানে কত দূর ছিল সেটা সেট থেকে তোর জিদ্দার অফিস হচ্ছে মেনকা সিনেমার পিছনে, সাদান এভিনিউ। ওখান থেকে বাইকে প্রায় 40 মিনিট, ফাঁকা রাস্তা থাকলে 40 মিনিট 50 মিনিট, 1 ঘন্টা ধরে নেয় ওভারঅল, ধরে নিচ্ছি, মানে আসা যাওয়া দিয়ে আমি বলছি 1 ঘন্টা। আর ওর বাড়ি ছিল হচ্ছে বেহালা। ওটা লাইট তো পড়ে যাবে, লাইট অলমোস্ট পড়ে গেছে। যদি আগেও খেয়াল হতো, আমি যখন জিজ্ঞেস করলাম তখনও বলতো, তাহলে এটা সমস্যা হতো না। মানে এটা দেখতে গেলে টেকনিক্যালি আমারও ভুল নয়, আবার ভুলও, মানে আমি তো দেখে নেওয়া উচিত। ওরা তো বলতেই পারে যে আছে, আমার তারপর থেকে আমার শিক্ষা হয়েছে, আমি যখন যাই হয়ে যাক, আমি আগে দেখাও কি আছে, ওসব হবে না। ওইটা আমার শিক্ষা একটা, যে দেখাও। তারপরে অবশ্য জিদ্দার সাথে আরো কাজ করেছি, দেখা হয়েছে, হাই হ্যালো করেছে, যেটা হয় প্রফেশনাল জায়গায়, ভালো কথা হয়েছে, কিন্তু ওইটা একটা শিক্ষা, এবং সবারই ভুল ওটা। তো এইরকম এক্সপিরিয়েন্স আছে ছোটখাটো। তো মোরাললেস কেউ যদি আগামী দিনে এটা শুনে, আমার এই কনভারসেশন শুনে হতাশ হয় যে কেন আসবো না বাবা, এত কঠিন, সেটা নয়। এটার একটা অদ্ভুত আনন্দও আছে। মানে আজকে আমার 12 বছর হয়ে যাচ্ছে, আমার এই বছরই নিজের ছবি করার কথা। আচ্ছা, ছবি এবং সিরিজ চলছে, প্ল্যানিং চলছে, হোপফুলি যদি হয় তো ভালো, জানি না, এরকম তো অনেক হয় তারপর হয় না, না নিশ্চয়ই চেষ্টা চলছে, কথাবার্তাও চলছে। তো এই এত বছরের জার্নিটা তো আমি দেখেছি, 12 বছরের জার্নি, এবং এই যে লড়াই, নিজের গল্প বলার তাগিদ থেকে যে লড়াই, মানে এই যে কষ্ট করা, না খাওয়া, পরিশ্রম, জ্বর নিয়ে শুট করছি, 103 জ্বর, তার মধ্যে কাজে যাচ্ছি, যেতে হচ্ছে বাধ্য, কমিটমেন্ট। তো কোথাও গিয়ে না, মানে যখন মানে নিজের ছবি বা নিজের গল্প বলার সেই জায়গাটা, স্কোপটা তৈরি হয়ে যাবে, তখন মনে হবে যে না, ভ্যালিড, মানে এই লড়াইটা ভ্যালিড। মানে শুধু টাকার, মানে আমার ক্ষেত্রে কি, আমার মানে টেকনিক্যালিটিস আমার এখন নতুন করে যে শিখবো সেরকম ব্যাপার নেই, এত বছর হয়ে গেছে, কাজ শেখার তো কোনো শেষ নেই, প্রতিনিয়তই শিখছি। কিন্তু আমি যে বেসিক যে জায়গাগুলো, স্ট্রাকচারটা শেখা হয়ে গেছে। এবং নিজের ছবির জন্য বলছি, স্ট্রাকচারটা আমার শেখা হয়ে গেছে, প্রোডাকশনটা আমি বুঝি এখন কিভাবে কি করতে হয়, ডিস্ট্রিবিউশনটা একটু বুঝতে হবে আমাকে, কারণ এটা এই জায়গাটা আমার নতুন, কারণ এখন আমি ওই জায়গাটা খুব ভালোই করি। পিআরটাও আমি বুঝি, মানে একটা ছবি তৈরি করতে গেলে যেগুলো লাগে। তো এই পুরো প্রসেসটা মোটামুটি আমার শেখা। এখন আমি যে অ্যাসিস্ট গুলো করি,
বেশিরভাগ ক্ষেত্রে সার্ভাইভালের জন্য করতে হয় আমাকে। স্বাভাবিক। নিজের ছবিটা যতদিন বানাবো ততদিন অব্দি বেঁচে থাকা, টিকে থাকার জন্য, দুবেলা দুটো খাওয়ার জন্য যে টাকাটা দরকার, বা আমি বাড়ি ভাড়া নিয়ে থাকি সেই বাড়ি ভাড়া দেওয়ার জন্য যে টাকাটা দরকার, সেটা আমাকে অ্যাসিস্ট করে করতে হয়। তো সেই জন্য আমাকে অ্যাসিস্ট করতেই হয়। এবার আমি খুব চুজি এসব ব্যাপারে, আমি সবসময় সব ছবি করি তাও নয়। টাকা পয়সা অনেক ব্যাপার থেকে কম টাকা, আমি যেটা চাইছি দিচ্ছে না, সেটা অনেক সময় হয় যে করলাম না। এরকম আমি গত বছর তো অনেকগুলো ছেড়েছি। একজন বড় ডিরেক্টরের ছবি ছেড়েছি আচ্ছা টাকার জন্য, মানে খুব বড় ডিরেক্টর, আমাদের এখানে প্রথম 3 জনের মধ্যে একজন আর কি। আচ্ছা, আচ্ছা। তো পারিশ্রমিক খুবই কম। পারিশ্রমিক হ্যাঁ কম। এবার এইগুলো তো ডিরেক্টররা জানে না প্রোডাকশনের উপর, যে লাইন বুঝতে প্রডিউসার থাকে পেরেছি। তারাই বলে, ডিরেক্টর অব্দি খবরও হয়তো পৌঁছায় না। তো এরকম তো হয়, ছেড়ে দিই। আমার মনে হয় যে আমি ওই টাকায় ওই পরিশ্রমটা না দিয়ে যদি ওই সময়টা নিজেকে দিই, পড়াশোনা করি, ছবি দেখি, নিজের গ্রোথের জন্য। নিজের গ্রোথের জন্য, দিনের শেষে তো ওটাই লক্ষ্য না, নিজের ছবি করবো। একদম একদম। তো সেটাই আমার মনে হয় যে ওটা আমার কাছে ভালো। মানে আমার তো হয়েই যাবে, মানে টুকটাক আমি যদি ছবি না করতে পারি হয়তো আবার কোনোদিন অন্য ফিল্ডে চলে যাবো। সিনেমা দেখা গেল বানাতে পারলাম না ফাইনালি নিজের ছবি, বা বানিয়ে দুটো ছবি বানিয়ে আর চললো না, আর হলো না, আমি হারিয়ে গেলাম। এটা তো এরকম তো হয় অনেক হয়। তখন আমাকে অন্য কিছু করে নিতে হবে, আমি দেশে ফিরে যাবো, বা মানে বাড়ি যেখানে সেখানে অন্য কিছু, অন্য কিছু করবো, বা অন্য কোনো প্রফেশনে যাবো। কিন্তু চেষ্টাটা তো চেষ্টা এবং নিজে দেখা যে আমার যে স্বপ্নটা ছিল, বা সেটা ছবি বানালে আমি কিরকম ছবি বানাই। আরেকটা খুব মেজর, এটা আমি বলবো যারা আগামী দিনে আসতে চায়, তাদের হচ্ছে জব স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যে জিনিসটা করতে ভালোবাসি সেটা আমি করতে পারছি, এটা কিন্তু সবাই পারে না। মানে তুই জানবি আজকে যারা কেউ ইঞ্জিনিয়ার টিসিএস এ চাকরি করছে, সে হয়তো কোনোভাবে গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিল, তাকে বাধ্য হয়ে ওই চাকরিটা করতে হচ্ছে, রাইট? কিন্তু আমি ছবি বানাতে চাই, ছবি বানাতে এসেছি, আমি কিন্তু এই ফিল্ডেই কাজটা করছি। এটা একটা আমার কাছে আমার মনে হয় বড় পাওয়া। মানে কিন্তু সেইটা কোথাও গিয়ে আমাকে আরো এন্থু দেয় যে না, আরে ও তো আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ভালো গিটার বাজায়, গান করে, সে হয়তো অস্ট্রেলিয়াতে পড়ে আছে বা জার্মানিতে পড়ে আছে, আইটিতে চাকরি করছে, এরকম প্রচুর লোক আছে। কিন্তু মানে এখানে একটা কথা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ধর যে কোনো কাজই বা প্যাশনের জায়গাটার সাথে যখন টাকা পয়সা বা পারিশ্রমিক এই ব্যাপারটা জুড়ে যায়, এবং তোকে তোর দায়িত্বটা আর কি মন দিয়ে কমপ্লিট করতে হচ্ছে, তখন এরকম হয় না যে প্যাশনটা আস্তে আস্তে মানে প্রতিদিনই তোকে ওটা করতে হচ্ছে সার্ভাইভালের জন্য, কিন্তু তোর মতো করে যে সবসময় হচ্ছে তাও না। কোথাও গিয়ে যে স্বপ্নটা তুই দেখেছিলি বা তুই তোর মতো করে ভেবেছিলি যে প্যাশনের জায়গা নিশ্চয়ই মানে কাজ করতে ভালো তো লাগবেই, প্লাস তার সাথে সাথে পারিশ্রমিকও আসবে, সেই জায়গাটা তো কোথাও ব্যাঘাত ঘটে। এইখানে একটা পয়েন্ট আউট করার আমার, সেটা হচ্ছে যে আমি এরকম প্রচুর ছবি করি যে ছবিটা স্ক্রিপ্ট করে আমার মনে হয় যে এই কাজটা আমি করতে চাই না, ঠিক আছে, এগুলো হয়। মানে স্ক্রিপ্ট পড়ে মনে হয় যে এই ছবিটা করবো, মানে এইটা তো আমি জীবনে এই ছবি বানাবো না, মানে রুচিতে বাধে। দেখ অ্যাজ অ্যান এডি এটা বলতে পারি না, আমি রুচিতে বাধে, বাট আমি বলছি যে মানে আমার কোথাও গিয়ে ম্যাচ করতে পারি না আমার লেভেলের সাথে, ইন্টেলেকচুয়াল লেভেল বলিস বা থট প্রসেস বলিস, মানে আমার দেখেই মনে হয় যে এই ছবিটা কিছু হওয়ার নয়, মানে এই ছবিটা কেন করছি আমি জানি না, কিন্তু আমাকে করতে হবে, রাইট? আমার সার্ভাইভাল এটা। তখন হতাশ লাগে, তখন মনে হয় যে কি করতে এলাম আর কি করছি, এগুলো মনে হয়। এরকম হয়, মানে অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু তবুও করে নিতে হয়, এটাই ব্যাপার। অনেক সময় করে নিতে হয়, প্রচুর মানে আমাদেরকে অ্যাক্টরদের মতোই হতে হয় অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে অ্যাক্টররাও দেখবি কোনো জাজ করলে হয় না, মানে বিশেষ করে পলিটিক্যাল কারেক্টনেস এর একটা জায়গা তো থাকে, সেখানে একটু আমি চুজি অবভিয়াসলি। মানে আমি যদি দেখি যে একটা ছবি যেটা কিনা হয়তো নারীদেরকে অশ্রদ্ধা করে একটা ছবি বানানো হচ্ছে, বা কোথাও গিয়ে আমি যে ইডিওলজিতে বিশ্বাস করি সেই ইডিওলজির এগেনস্টে কথা বলছে বা মেসেজ দিচ্ছে ছবিটা, তখন আমি অবভিয়াসলি চুজ করি। মানে এটা এই লাক্সারিটা আমার আছে, তার কারণ হচ্ছে আমি এত বছর ধরে কাজ করছি, আমি জানি আমি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে রাতে থেকে যাবো, তবু ঠিক আছে, কিন্তু আমি কোথাও গিয়ে এইটা করবো না, মানে এইটা আমি করতে পারবো না, বুঝতে পারলে? আমি দুটো ব্র্যাকেট দিলাম, বাট অনেক এরকম মানে এথিক্যাল বা মোরাল জায়গা থাকে